নমস্কার, এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলতে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে ফাউন্ডেশনাল কোর্স ফর অল স্টেট এক্সাম বলে একটি কোর্স শুরু করা হয়েছিল, যার আজকে 9th ক্লাস। আমরা করছিলাম অ্যাভারেজ বা গড় চ্যাপ্টার। এর আগে আমরা গড় চ্যাপ্টারের ওপর আরও দুটি ক্লাস করেছিলাম, যেখানে আমরা 1 থেকে 60 নম্বর পর্যন্ত সমস্ত কোশ্চেনের ভিডিও সলিউশন দিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারের ওপর মানে গড় চ্যাপ্টারের ওপর আমাদের 3rd ক্লাস, যেখানে আমরা 60-এর পর থেকে অর্থাৎ 61 থেকে 90 নম্বর পর্যন্ত সমস্ত প্রশ্নের কিন্তু সমাধান কিন্তু এই ভিডিওতে করব। তো সবার প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলছে, একটি পরীক্ষায় কিছু ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় 60, পরে দেখা যায় কিছু জায়গায় ভুল নম্বর তোলা হয়েছে। এখন সঠিক নম্বর বসিয়ে দেখা যায় 100 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 60-এর পরিবর্তে 30 হয়েছে। যদি সমস্ত ছাত্রছাত্রীর গড় নম্বর 45 হয়, তবে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল? দেখো, কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল আমার জানা নাই, ঠিক? তো তুমি মনে করো যে 1 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? তাহলে পুরনো গড় কত ছিল? পুরনো গড় ছিল হচ্ছে কি 60, নতুন গড় কত হয়েছে? 45, ঠিক? এই যে পুরনো গড় যেটা আছে 60, এটা কিন্তু ভুল গড়, কারণ এখানে দেখা যাচ্ছে যে পরে দেখা যায় কিছু জায়গায় ভুল নম্বর তোলা হয়েছিল, যে ভুল নম্বর, তার মানে ভুল গড় ছিল এটা। আর এটা যে 45 নম্বর, এটা হচ্ছে কি আমার সঠিক গড়, তাই না? তাহলে তুমি মনে করো যে একজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাই না? তাহলে ধরি একজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তাহলে আমার পুরনো গড় কী হবে, মানে ভুল গড় ছিল 60, তাই না? তাহলে ভুল যে মোট সেটা কি হবে? 60x। আর সঠিক যে মোট সেটা কত হবে? সেটা হচ্ছে কি আমার এখন নতুন গড় কত হচ্ছে? 45, তাহলে 45x হবে, ঠিক? এইবার দেখো কি বলছে, এখানে একটা লাইন বলছে যে সঠিক নম্বর বসিয়ে দেখা যায় যে 100 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 60-এর পরিবর্তে 30 হয়েছে। তার মানে পুরনো যে মোট ছিল, মানে ভুল যে মোট, সেটা কত ছিল? 60 গুণন 100, তাই না? আর সঠিক যে মোট সেটা কত? সেটা হচ্ছে গিয়ে কত? 30, কারণ 30 হয়েছে, তাই না? তাহলে 30 গুণন 100, তার মানে 3000। আর যে ভুল ছিল সেটা হচ্ছে কি আমার কত ছিল? 6000 ছিল, তাই না? তাহলে দেখো এখানে এই যে ভুল মোট আর সঠিক মোট, এর পার্থক্য কত? 15x এর পার্থক্য, তাই না? এই 15x সমান সমান কার সাথে হবে? এই যে 6000 থেকে 3000 বিয়োগ করলে যত হয় 3000, তাই না? তাহলে x এর মান কত হবে? 15 দুগুণি 30, 200, ঠিক না? তার মানে 200 জন ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছিল। নেক্সট বলছে, এক ক্রিকেটার 64 ইনিংসে একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 কমে যায়। তাহলে তার বর্তমান গড় রান কত? দেখো, বর্তমান গড় রান চাইছে কিন্তু, ঠিক আছে? তাহলে এক কাজ করো, যে এক ক্রিকেটার 64তম ইনিংসে একটি নির্দিষ্ট রানের গড় ছিল, তো কত ছিল আমি জানি না। তো তুমি মনে করো যে পুরনো গড় ছিল কত? এক্স। পুরনো গড় কত ছিল? এক্স ছিল। আচ্ছা, নতুন গড় কত হয়েছে? 2 কমে গেছে, 2 কমে যায়, তাই না? তাহলে নতুন গড় কত হবে? এক্স মাইনাস 2। আচ্ছা, এবার দেখো 64টা ইনিংসে নির্দিষ্ট রানের গড় ছিল, 64 রানে কত গড় ছিল? এক্স ছিল। তাহলে 64তম ইনিংসের পর তার রানের মোট কত? 64x, তাই না? 64x। এবার 65তম ইনিংসে সে কত রান করলো? 0। তাহলে 64x প্লাস 0, ঠিক আছে, 0 করলো। তাহলে এখানে কতগুলি খেলা হয়ে গেল? 65টা খেলা হয়ে গেল তার। এই 65টা খেলায় তার গড় রান কত? এক্স মাইনাস 2, কারণ 2 কমে গেছে। তাহলে 65টা খেলায় মোট রান কত তার? 65 ইন্টু এক্স মাইনাস 2, তাই না? এটাই, এই দুইটা কী হবে? সমান সমান হবে। তাহলে 64x, 0 যোগ করার কোনো মানে হয় না, সমান সমান কী হবে? 65x মাইনাস 130। তাহলে মাইনাস এক্স, এই 65 এর পাশে চলে আসলে সমান সমান মাইনাস 130। তাহলে এক্স এর মান পেলাম কত? 130, মানে এটা ছিল তার পুরনো গড়। বলছে বর্তমানে গড় রান কত? তাহলে বর্তমানে 2 রান কমে যায়, তাহলে 130 মাইনাস 2, 128 কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, এক ক্রিকেট ব্যাটসম্যানের 40
ইনিংসে গড় রান 50, তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ রানের পার্থক্য হচ্ছে গিয়ে 162 রান। যদি আচ্ছা এবার বলছে তার এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের ইনিংস দুটি বাদ দিলে গড় রান হয় 48, তাহলে ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কত ছিল? দেখো সর্বোচ্চ রান বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ রানকে তুমি এক্স মনে করো। দেখো এখানে কি বলছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের যে পার্থক্য সেটা বলছে কত, 162 রান। ঠিক, তাহলে সর্বোচ্চ রান যদি এক্স হয় তাহলে সর্বনিম্ন রান কত হবে? সর্বনিম্ন রান কত হবে? এক্স মাইনাস 162। দেখো বুঝতে না পারলে তুমি দুইটাই ধরো, যে সর্বোচ্চ রান এক্স ধরো, সর্বনিম্ন রান ওয়াই ধরো। তাহলে কি বলছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য, তার মানে সর্বোচ্চ রান এক্স মাইনাস পার্থক্য বলতে মাইনাস সর্বনিম্ন রান ওয়াই, এই পার্থক্য কত বলছে? 162। তাহলে 162, তাহলে এবার 162 এই পাশে চলে আসলে কি হবে? এক্স মাইনাস 162 সমান সমান ওয়াইটা বসে গেলে প্লাস হয়ে চলে যাবে, তার মানে ওয়াই এর মান কত আসলো? এক্স মাইনাস 162। তো এটাই এখানে কিন্তু বসানো হইলো যে এক্স মাইনাস 162। তাহলে সর্বোচ্চ রান যদি এক্স হয় এবং সর্বনিম্ন রান হচ্ছে গিয়ে কত? 162 রান, এটা আমি পেয়ে গেলাম। এইবার কি বলছে, এক ক্রিকেট ব্যাটসম্যানের 40 ইনিংসে গড় রান 50, তাহলে 40 ইনিংসে তার মোট রান কত? 40 ইনিংসে মোট রান, গড় রানকে মোট বের করবে সবসময়। মোট রান সেটা কত? 40 গুণন 50, তার মানে হচ্ছে কি 2000 রান ছিল। এইবার বলছে যে যদি তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন রান বাদ দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রান যদি বাদ দেই তাহলে কত পরে থাকবে? তার মোট রান 40টা খেলার পর তার মোট রান কত? 2000 ছিল। তাহলে 2000 থেকে বিয়োগ করে দাও সর্বোচ্চ রান এক্স এবং সর্বনিম্ন রান কত, বিয়োগ হবে এক্স মাইনাস 162। ঠিক, এটাই সমান সমান কত হবে? বলছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রান বাদ দিলে তার গড় রান হয় কত? 48। তাহলে দুইটা ইনিংস বাদ, 40টা খেলা খেলছিল, দুইটা বাদ দিলে 38টা ইনিংসের মোট রান কত হবে? 38 ইন্টু 48, তাই না? এটা হচ্ছে কি এদের সাথে সমান হবে। তাহলে 2000 সলভ করো, 2000 মাইনাস এক্স মাইনাস আবার এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস 162 সমান সমান 38 আর 48 গুণ করলে কত হয়? 38 48, আর এটা 64 4 হয়, থাকলো 6, 3 এটা 24 আর 6, 24 আর 6 কত? 30। আচ্ছা 4 32 2 হয়, থাকলো 3, 3 4 12 আর 3 15, তাহলে 4 আসলো 2, 5 আর 3 8, 1824, তাই না? 1824। তাহলে এই এক্স মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হয়? মাইনাস 2x হবে। মাইনাস 2x সমান সমান 1824 বিয়োগ 2000 আর 162 যোগ আছে, তাই না? তাহলে 2162 ও পাশে গিয়ে মাইনাস হইলে, তাহলে মাইনাস 2x সমান সমান 2162 থেকে 1824 বিয়োগ করে কত হয়? 2162 থেকে 1824 বিয়োগ 4 8 4 আছে 12 মিলবে 8, 3 আসলো 8 আর 3 11, 338। কী হবে? মাইনাস সাইন হবে, মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে কাটলে 2 1 2, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 169 হচ্ছে কি আমার কিন্তু সর্বোচ্চ রান ছিল। যদি সর্বনিম্ন রান বের করতে বলতো তাহলে কি করতাম? 169 থেকে 162 বাদ দিতাম, মানে 7, মানে 7 রান হচ্ছে গিয়ে সে সর্বনিম্ন রান তার ছিল। নেক্সট বলছি ক্রিকেট খেলায় এক বোলার গড়ে 12.4 রান দিয়ে একটি উইকেট তুলে নেয়। শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 রান হ্রাস পায়, তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত? দেখো যেটা বের করতে বলবে সেটাকে এক্স ধরবে। তাহলে উইকেট সংখ্যা আমি জানি না, তাহলে উইকেট সংখ্যাকে তুমি এক্স ধরো, বোলারটির মোট উইকেট সংখ্যা এক্স। তাহলে যদি উইকেট সংখ্যা এক্স হয় বোলারটির, তাহলে সে মোট কত রান দিছে? দেখো একটা বোলার বলা হচ্ছে যে 12.4 রান দেয় আর একটা করে উইকেট নেয়, অ্যাভারেজে আর কি, ঠিক আছে? তিনি হচ্ছেন গিয়ে 12.4 রান দিয়ে একটা উইকেট করে তুলে নেয়। তাহলে তিনি যদি বোলারটির যদি মোট উইকেট সংখ্যা এক্স হয়, তাহলে সে হচ্ছে গিয়ে তার কত রান দিয়েছে টোটাল? দেখো বোলারটির মোট উইকেট সংখ্যা এক্স, তাহলে তিনি মোট রান দিয়েছেন
কত 12.4 ইন্টু এক্স, এত রান তিনি মোট দিছে, ঠিক না? আচ্ছা এইবার কি বলছে, বলছে শেষ ম্যাচে 26 রান দিয়ে 5 উইকেট নিলে, মানে এবার তিনি 26 রান আরেক দিবেন আর কি। তাহলে আগে তিনি মোট রান দিয়েছেন কত, 12.4 ইন্টু এক্স রান, 12.4 ইন্টু এক্স রান তিনি দিয়েছেন। এবার তিনি তার পরের ম্যাচে 26 রান দিচ্ছেন, তাহলে আরও 26 রান যোগ হবে। যদি দেন তাহলে কি হবে, দিয়ে 5 উইকেট নিলে উইকেট পিছু গড় রান 0.4 হ্রাস পায়। এবার আগে তার উইকেট ছিল কতগুলি, সে আগে এক্সট্রা উইকেট নিয়েছিল, তাহলে এখন কতগুলো উইকেট হলো, তার 5টা উইকেট যদি নিচ্ছে তাহলে এক্স প্লাস 5 উইকেট হচ্ছিল, এক্স প্লাস 5 উইকেট নিচ্ছিল। নিলে কি হবে, বোলারটির নিলে গড় রান কত কমে যায়, 0.4 রান হ্রাস পায়। তাহলে আগে হচ্ছে কি সে 12.4 রান করে 4 রান করে দিয়ে একটা উইকেট নিয়েছিল, এবার হচ্ছে কি সে যদি 5টা উইকেট নেয় তাহলে 12 করে রান দিয়ে একটা উইকেট নেবে, ঠিক না? তার মানে তার যে বোলিং অ্যাভারেজ সেটা কমে যাবে। তাহলে হচ্ছে গিয়ে কত, 12.4 থেকে 0.4 যদি বাদ দাও তাহলে কত হবে, 12, তাহলে 12 এর সাথে এই দুইটার সাথে সমান হবে, তাই না? তাহলে 12.4 এক্স, তাহলে 12.4 এক্স, 12.4 এক্স প্লাস 26 সমান সমান 12 এক্স প্লাস 5 12 কত 60, তাহলে মাইনাস 12 এক্সটা এপাশে চলে আসলে কত হবে, 12.4 এক্স মাইনাস 12 এক্স সমান সমান কত, 26 ওপাশে চলে গেলে 60 থেকে 60 থেকে যদি তুমি 26 বিয়োগ করো 4 হচ্ছে কি 30, তাহলে 34 হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি -4 এক্স পড়ে থাকবে, মাইনাস পয়েন্ট 12.4 থেকে 12 এক্স বিয়োগ করলে কত, 0.4 এক্স পড়ে থাকবে, সমান সমান কত 34, তাই না? তাহলে এপাশে করি। আচ্ছা দেখো এবার হচ্ছে কি 0.4 এক্সকে তুমি ভাঙাও, 4/10 এক্স সমান সমান কত 34, তাহলে এক্স সমান সমান যখন ওপাশে এপাশে গুণ আকারে আসে ওপাশে যাবে তখন উল্টে যাবে, ওপরে 10 হবে নিচে কত 4, তাই না? তাহলে কাটাকাটি যদি করো 5 দুগুণী 10, আবার 2 দিয়ে কাটলে 17 দুগুণী 34, তাহলে 5 17তে 85, তার মানে তার উইকেট সংখ্যা কত ছিল, 85টা তার উইকেট সংখ্যা ছিল, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে একটি ক্লাসে 3 জন ছাত্রছাত্রীর গড় ওজন 48.5 কেজি, যদি 2 জন শিক্ষকের ওজন যুক্ত হয় তাহলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, তাহলে ওই 2 শিক্ষকের গড় ওজন কত? দেখো একটি ক্লাসে 3 জন ছাত্রছাত্রীর গড় ওজন এত, তাহলে 3 জনের গড় দেওয়া আছে 48.5, তাহলে 3 জনের মোট কত, 3 জন ছাত্রছাত্রীর মোট, 3 জন ছাত্রছাত্রীর মোট 48 গুণন 5, 48.5 গুণন 3 অথবা 48.5 প্লাস 38.5 প্লাস 48.5 করলেও একই জিনিস আসবে, তো গুণ করে দিলাম। তো 3 5 15 5 হাতে থাকলো 1, দশমিক তো 1 ঘর পরেই হবে, 3 24 আর 1 25 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 145.5। এবার কি বলছে, যদি 2 জন শিক্ষক এর ওজন যুক্ত হয় তাহলে ওদের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। তাহলে আমি জানি না শিক্ষকের ওজন কত, শিক্ষকের গড় ওজন কত, 2 শিক্ষকের গড় ওজন কত আমি জানি না, তাহলে 2 শিক্ষকের গড় ওজন তুমি মনে করো এক্স, তাহলে 2 শিক্ষকের মোট ওজন কত হবে 2x, তাহলে 2 শিক্ষকের মোট ওজন, 2 শিক্ষকের মোট ওজন, দেখো এগুলি কিন্তু লিখতে লাগবে না, একবারে তোমরা ডাইরেক্ট ইকুয়েশন করতে পারবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি তোমার 2x হবে। এবার আগে সবার বয়স ছিল এত, এবার 2 জন আরও যুক্ত হয়েছে, তাহলে মোট বয়স কত হবে 145.5 প্লাস হচ্ছে কি 2x, এটাই সমান সমান কি হবে 5 জনের মোট বয়সের সাথে, তাহলে আগে 3 জন লোক ছিল, 2 জন শিক্ষক যোগ হয়েছে, তাহলে কতজন লোক হলো 5 জন, আর আগের থেকে গড় কত বেড়ে যায় 1 কেজি বৃদ্ধি পায়, তাহলে আগে গড় ওজন ছিল 48.5, এখন কত হবে 49.5, ঠিক। তাহলে 2x সমান সমান ডাইরেক্ট করি, 5 5 25 5 হাতে থাকলো 2, 5 9 45 আর 2 47 হাতে থাকলো 4, 4 5 20 আর 4 24, তাই না? আর এটা এর পাশে এসে মাইনাস হয়ে যাবে 145.5, তো এটা বিয়োগ করলে শূন্য তো হবেই, 0.5 নাই হয়ে গেল, 7 থেকে 5 চলে গেলে 2, 102, ঠিক 102, তাহলে এক্স এর মান কত হবে, 2 বেশি 2x আছে ভাগাকার হয়ে যাবে 51, এক্স এর মান কত হবে, দেখো কোথাও 51 অপশনে কিন্তু দেওয়া নেই, এই কোশ্চেনটা কিন্তু রং আছে, রং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে একই শ্রেণীতে কোনো একটি পরীক্ষায় ছাত্রীরা গড়ে 74 এবং ছাত্ররা গড়ে 72 করে নম্বর পেয়েছে,
মোট ছাত্রছাত্রীরা যদি গড়ে 72.8 করে নম্বর পেয়ে থাকে তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রী আসে? দেখো, যেহেতু শতাংশ দিয়ে বলছে, ঠিক আছে, রেশিও দিয়েও করতে পারো। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, ছাত্রছাত্রী দুইজনের সংখ্যাই হচ্ছে কি আমি জানি না, আমি দুইজনের সংখ্যায় মনে করলাম যে ছাত্র হচ্ছে কি একজন আছে আর ছাত্রী হচ্ছে কি ওয়াই জন আছে। ঠিক, এবার ছাত্ররা গড়ে কত করে নাম্বার পাইছে? ছাত্রীরা পাইছে 74 করে, ছাত্ররা পাইছে 72 করে গড় নম্বর, মানে ছাত্রীরা বেশি পাইছে। তাহলে ছাত্রীদের মোট কত হবে? 74 ওয়াই। আর ছাত্রদের মোট কত হবে? 72 এক্স আর কি হবে। আর সকলের, দেখো, মোট ছাত্রছাত্রীরা করে এত নম্বর পাইছে, আর সকলের মোট কত? তাহলে সকল ছাত্র কত হবে? ছাত্র আছে একজন, ছাত্রী আছে ওয়াই জন, তাহলে মোট ছাত্র এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এই এক্স প্লাস ওয়াই ছাত্রের মোট নম্বর হচ্ছে গিয়ে 72 ইন্টু 8। ঠিক, তাহলে এই দুইটার যোগফল কি এর সাথে সমান? তাহলে হচ্ছে গিয়ে 72 এক্স প্লাস 72 ওয়াই সমান সমান কী হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু 72.8। ঠিক, তাহলে দেখো, 72 এক্স 72 ওয়াইকে 72 এক্স 72 ওয়াই রাখি, প্লাস 72 ওয়াই সমান সমান এটা গুণ করলে কত হবে? 72.8 এক্স প্লাস 72.8 ওয়াই। তাহলে আচ্ছা, এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে হচ্ছে গিয়ে 74 ছিল, তাই না? ছাত্রীদের কত? 74। তাহলে এখানে হচ্ছে কি 74 হবে। ঠিক, তাহলে এবার এক্সগুলিকে এক পাশে নিয়ে চলে আসো আর ওয়াইগুলিকে এক পাশে নিয়ে চলে যাও। তাহলে ওয়াইটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে 74 ওয়াই মাইনাস 72.8 ওয়াই সমান সমান 72.8 এক্স মাইনাস 72 এক্স। ঠিক, এটা বিয়োগ করে কত হবে? 0.2 তার মানে 1.2 ওয়াই সমান সমান কত হবে? 0.8 এক্স। দশমিক দশমিক কাটা, যেহেতু দুই পাশেই হচ্ছে কি এক ঘর পরে দশমিক আসে, তাই না? তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটা যায়, তাহলে 3 ওয়াই সমান সমান কত? 2 এক্স। তাহলে আমরা রেশিওতে শিখছি, তাহলে এক্স ইস টু ওয়াই, তাহলে এক্সের মান হবে 3 আর ওয়াইয়ের মান হবে 2। তার মানে ওই স্কুলে যদি 3 জন ছাত্র থাকে তাহলে 2 জন হচ্ছে গিয়ে ছাত্রী আছে। তাহলে বলছে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রী রয়েছে? তাহলে দেখো, মোট স্টুডেন্ট যদি 5 জন হয় তাহলে 5 জনের মধ্যে 2 জন হচ্ছে গিয়ে ছাত্রী, তাহলে 100 জনের মধ্যে কত? ঠিক, 5 কুড়িতে 100, 40% কিন্তু ছাত্রী ছিল। 40% হচ্ছে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ডি। নেক্সট বলছে চঞ্চলবাবু ও তার 2 সন্তানের গড় বয়স 20, আবার চঞ্চলবাবুর স্ত্রী ও তার 2 জন সন্তানের গড় বয়স 18। যদি চঞ্চলবাবু ও তার স্ত্রীর মোট বয়সের সমষ্টি 100 হয় তাহলে চঞ্চলবাবু ও তার স্ত্রীর বয়সের অনুপাত কত হতে পারে? দেখো, চঞ্চলবাবু এবং তার 2 সন্তানের গড় বয়স বলছে 20, তাহলে চঞ্চলবাবু এবং তার 2 সন্তানের মোট বয়স কত সেটা আমার বের করতে লাগবে। তাহলে চঞ্চলবাবু আর প্লাস হচ্ছে কি 2 জন তার ছেলে, তাই না? এদের মোট বয়স কত হবে? 60 হবে। আবার কি বলছে? চঞ্চলবাবুর স্ত্রী ও তার 2 সন্তানের গড় বয়স 18। তাহলে চঞ্চলবাবুর স্ত্রী মানে ওয়াইফ আমি নিলাম, এবং তার 2 সন্তান মানে 2s, এর গড় বয়স বলছে 18, তাহলে মোট বয়স কত হবে? 3 18 54। ঠিক, দেখো, মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে এই যে 2 জনের যে সন সেটা কেটে যাবে। তাহলে চঞ্চলবাবু মাইনাস ওয়াইফ মানে চঞ্চলবাবু এবং তার যে স্ত্রী তাদের বয়সের পার্থক্য হচ্ছে কি 6 বছরের। বেশ, এবার বলছে যদি চঞ্চলবাবু ও তার স্ত্রীর বয়সের সমষ্টি 100 হয়, আবার কি বলে দেওয়া আছে? চঞ্চলবাবু আর তার স্ত্রীর বয়সের সমষ্টি কত? 100। তাহলে বের করতে বলছে যে চঞ্চলবাবু এবং তার স্ত্রীর বয়সের অনুপাত কত হতে পারে। তাহলে এখান থেকে আমি চঞ্চলবাবুর বয়স বের করতে পারবো, কাটাকাটি করে হয়ে যাবে যোগ করলে। তাহলে 2 চঞ্চল থাকবে, পরে থাকবে, তাহলে 106 কাটাকাটি করলে হচ্ছে কি বাবুর বয়স আসলো কত? 53। তাহলে 53 যে কোনো একটাই পুট করে দাও, 53 মাইনাস ডাব্লু সমান সমান 6, তাহলে মাইনাস ডাব্লু সমান সমান কত? 53 বসে মাইনাস 47, তাহলে মাইনাস মাইনাস কাটা, তার মানে চঞ্চলবাবুর বয়স হচ্ছে গিয়ে 53 আর চঞ্চলবাবুর স্ত্রীর বয়স হচ্ছে গিয়ে 47। এবারে তাদের বয়সের অনুপাত বের করতে বলছে, তাহলে কার আগে? চঞ্চলবাবু আগে, তাহলে সি ইস টু ডাব্লু, তাই না? এদের অনুপাত, তাহলে 53 ইস টু 47 কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে 5 বছর আগে যতীন এবং শ্যামের বয়সের গড় ছিল 25, বর্তমানে যতীন, শ্যাম ও লক্ষণের বয়সের গড় 25, তাহলে 8 বছর পর লক্ষণের বয়স কত হবে? সিম্পল অঙ্ক, কিচ্ছু না। দেখো, 5 বছর আগে যতীন এবং শ্যামের গড় বয়স ছিল 25, তাহলে 5 বছর আগে যতীন এবং শ্যামের বয়সের মোট কত? 25 দুগুণী 50, কিন্তু এটা 5 বছর আগে।
ঠিক, এবার 5 বছর পরে যতীনের বয়সও 5 বছর আগাবে, শ্যামের বয়সও 5 বছর আগাবে, তার মানে বর্তমানে এদের বয়স কত হবে? বয়সের মোট আগে ছিল বয়সের মোট 50, তাহলে দুজনের 10 বছর আগাইলো মানে 60, তাই না? তার মানে 60 বছর হবে। আচ্ছা, এবার কি বলছে? বর্তমানে যতীন, শ্যাম ও লক্ষণের গড় বয়স 75, তাহলে এদের বর্তমানে মোট বয়স কত? 25, তাই না? তাহলে এদের মোট বয়স কত? 75। তাহলে 8 বছর পর লক্ষণের বয়স, তাহলে লক্ষণের বয়স 15, 15 আর 8 যোগ করলে কত? 23, 23 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। মুখী করা যায়, ঠিক আছে? দেখো আমি তাও করে দিচ্ছি। দেখো 5 বছর আগে যতীন আর শ্যামের গড় বয়স, তাহলে যতীন আর শ্যাম, তাই না, জে প্লাস এস, এদের মোট বয়স কত? 25 দুগুণী কত হবে? 50। এটা কত বছর আগে? 5 বছর আগে। এবার 5 বছর আগে, হ্যাঁ, এদের দুজনের বয়সের মোট 50 ছিল। এবার 5 বছর পরে এরও বয়স 5 বছর আগাবে, এরও বয়স 5 বছর আগাবে, তাহলে এখানে কত আগাইলো? 5 আর 5 10, 10 বছর আগাবে দুইজনের মোট বয়স, তার মানে 60 হবে বর্তমানে এদের বয়সের মোট, ঠিক না? এবার দেখো বর্তমানে যতীন, শ্যাম আর লক্ষণ, এই যে যতীন প্লাস শ্যাম প্লাস লক্ষণ, এদের বয়সের গড় বলছে 25, তাহলে এদের বয়সের মোট কত? 25 3 75, ঠিক। তাহলে দেখো যতীন আর শ্যামের বর্তমানে বয়সের মোট 60, আর যতীন, শ্যাম আর লক্ষণের বয়সের মোট 75, তার মানে এই যে এই 75 থেকে 60 বছর যদি আমি বাদ দিই, তাহলে লক্ষণের বয়সটা পড়ে থাকবে, তাই না? যতীন আর শ্যামের বয়স 60, লক্ষণের বয়স যোগ করলে 75 হয়, তাহলে লক্ষণের বয়স কত? 75 মাইনাস 60 মানে 15 বছর। তাহলে লক্ষণ কি হবে? দেখো আরেকটা লাইন করি, যতীন প্লাস শ্যাম প্লাস লক্ষণ মাইনাস, এখানে দেখো যতীন প্লাস শ্যাম আছে, যদি বিয়োগ করি তাহলে কত হবে? 75 মাইনাস 60, তাহলে মাইনাস এই যে এই মাইনাস কাটা, এটা কাটা, তাহলে লক্ষণের বয়স কত হচ্ছে? 15 হবে। তাহলে লক্ষণের হচ্ছে গিয়ে বর্তমান বয়স কত? 15। এবার কি বলছে? 8 বছর পর লক্ষণের বয়স কত হবে? তাহলে যে ব্যক্তির বয়স আজকে 15, 8 বছর পরে তার বয়স 8 বছর আগাবে, তার মানে 15 আর 8 কত হচ্ছে? 23 বছর। 23 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 69 নম্বর কি বলছে? 3 বছর আগে এক ক্লাবে এক পুরনো সদস্যের পরিবর্তে একজন নতুন সদস্য যোগদান করেছিল। 3 বছর আগে বলছে বর্তমানে ক্লাবের 6 জন সদস্যের গড় বয়স 3 বছর আগের গড় বয়সের সমান, তাহলে পুরনো সদস্য ও নতুন সদস্যের বয়সের পার্থক্য কত? দেখো অঙ্ক ভুলে যাও, একটা কনসেপ্ট বলি। ধরো অঙ্ক ভুলে যাও, অঙ্ক যা আছে আছে, ঠিক আছে? ধরো 3 জন লোক আছে, একজনের বয়স 10 বছর, ঠিক, একজনের বয়স 12 বছর, একজনের বয়স হচ্ছে গিয়ে 5 বছর, ঠিক আছে? তাহলে তুমি বলবে এদের অ্যাভারেজ কত? এদের অ্যাভারেজ হচ্ছে গিয়ে 22 আর 5, তাই না, 27, তার মানে 9 বছর, ঠিক। এইবার 3 বছর পর, 3 বছর পর, 3 বছর পরও এদের অ্যাভারেজ কত আছে? 9ই আছে। কখন? যখন একজন চলে গেল, তার পরিবর্তে কোনো একজন ব্যক্তি যোগদান করলো, ঠিক আছে? এবার দেখো 3 বছর পর, 3 বছর পর এই ব্যক্তির বয়স কত হবে? 13 হবে। সে তো আর যায় নাই, সে তো ছিল ওইখানে, তাহলে এ হচ্ছে কি 13 বছর হবে এর, আর এর যে ব্যক্তির বয়স 5 ছিল তার বয়স কত হবে? 8 হবে। তাহলে 8 আর 13 যোগ করে কত হয়? 21, আর অ্যাভারেজ 9ই আছে, তার মানে মোট কত? 27। তাহলে 27 থেকে 21 চলে গেলে কত? 6। তাহলে বাকি যে ব্যক্তি ছিল সে ব্যক্তির বয়স কত? 6 ছিল। তার মানে 12 বছর বয়স্ক ব্যক্তি চলে গেল, তার পরিবর্তে যদি 6 বছর বয়স্ক কোনো ব্যক্তি যোগদান করতো, তাহলে অ্যাভারেজ পরে সেমই থাকতো। তার মানে এখানেও সেম একই জিনিস হয়েছে। দেখো 3 বছর আগে একটি ক্লাবে এক পুরনো সদস্যের পরিবর্তে একজন নতুন সদস্য যোগদান করেছিল। এবার কি বলছে? বর্তমানে ক্লাবের 6 জন সদস্যের গড় বয়স 3 বছর আগে যত ছিল এখনো সেমই আছে। তার মানে বেশি বয়স্ক ব্যক্তি চলে গেছিল, তার পরিবর্তে কম বয়স্ক ব্যক্তি কিন্তু যোগদান করছিল। এটা করে আমরা বুঝতে পারছি। এবার কি বলছে? তারপর পুরনো সদস্য এবং নতুন সদস্যের বয়সের পার্থক্য জিজ্ঞেস করছে। যখন পার্থক্য জিজ্ঞেস করছে গড় সমান, ঠিক না, আমার বলে নাই যে কত বয়স্ক ব্যক্তি চলে গেছে। তার মানে 12 বছর বয়স্ক যে ব্যক্তি, তার পরিবর্তে কত বয়স্ক ব্যক্তি যোগদান করছিল? দেখো এই ব্যক্তির বর্তমানে বয়স 6 বছর, তার মানে সেই সময় বয়স কত ছিল? সেই সময় বয়স কত ছিল? 3 বছর আগে বয়স কত ছিল? 3 বছর ছিল। এখন যার বয়স 6, তাহলে 3 বছর আগে কত বয়স ছিল? 3 বছর। তার মানে 12 বছর বয়স্ক ব্যক্তি চলে গেছিল, তার পরিবর্তে 3 বছর বয়স্ক ব্যক্তি যোগদান করছিল। এদের বয়সের পার্থক্য কত? 9 বছর, ঠিক। তো এই 9 বছর কেন বয়সের পার্থক্য হইলো? কারণ
দেখো তিনজন লোক ছিল, 3 বছর পর বের করতে বলছে, তাহলে তিনজন ব্যক্তির 3 বছরে বয়স কত বাড়ছে? 3 × 9 বছর বাড়ছে, ঠিক না? আবার গড় একই আছে। কেন একই আছে? কারণ হচ্ছে গিয়ে এদের যে বয়সের পার্থক্য সেটা 9 বছর, সেই জন্য, ঠিক না? তার মানে এদের বয়সের পার্থক্য কত হবে? এই যে 6 × 3 18 বছরের কিন্তু পার্থক্য হবে। কেন? কারণ 18 বছরের পার্থক্য না হইলে গড় সমান হইতো না, ঠিক না? তার মানে হচ্ছে কি পুরনো যে সদস্য ছিল তার বয়স কিন্তু তার যে বয়স সেটা নতুন যে সদস্য আছে তার বয়সের চেয়ে 18 বছর বেশি ছিল, ঠিক আছে? তার চেয়ে 18 বছর কম বয়সের ব্যক্তি যোগদান করার জন্য কিন্তু এরকম হয়েছিল, ঠিক আছে? মানে গড় যেহেতু একই আছে, ঠিক আছে, তো গড় যদি একই থাকে তাহলে পুরনো সদস্য এবং নতুন সদস্যের বয়সের পার্থক্য কত হবে? তাদের শুধুমাত্র গুণ করে দিলেই অ্যান্সার 318। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 3 বছর আগে এক পরিবারে 5 জন সদস্যের গড় বয়স ছিল 18। একজন শিশু জন্মগ্রহণ করায় ওই পরিবারের বর্তমান বয়সের গড় একই আছে, তাহলে শিশুটির বর্তমান বয়স কত? দেখো 3 বছর আগে এক পরিবারে 5 জন সদস্যের গড় বয়স ছিল 18, ঠিক? তাহলে 3 বছর আগে 5 জন সদস্যের মোট বয়স কত হবে? দেখো 3 বছর আগে মোট বয়স, 3 বছর আগে মোট বয়স, তাহলে 5 জন সদস্যের গড় বয়স 18, তাহলে 5 জন সদস্যের মোট বয়স কত? 5 × 18 তাহলে 90 বছর। এটা কত? এটা 3 বছর আগে। তাহলে বর্তমানে কি হবে? দেখো বর্তমানে হচ্ছে গিয়ে 5 জন ব্যক্তি আছে, সবার বয়স 3 করে বাড়বে, তার মানে 3 × 5 = 15 বছর বাড়বে। তার মানে বর্তমানে হচ্ছে গিয়ে 90 + 15 মানে 105 বছর এদের সকলের মোট বয়স। এবার কি বলছে? ওই পরিবারে বর্তমান বলছে একজন শিশু জন্মগ্রহণ করায় ওই পরিবারে বর্তমান বয়সের গড় একই আছে, ঠিক? বলছে শিশুটির বর্তমান বয়স কত? তাহলে দেখো শিশুটির বর্তমান বয়স আমি জানি না কত, তুমি শিশুটির বর্তমান বয়স x মনে করো, ঠিক আছে? তাহলে শিশুটির বর্তমান বয়স যদি x হয় তাহলে সব মানে 6 জন সদস্যের মোট বয়স কত হবে? দেখো সকলের মোট বয়স বর্তমানে 105, তাহলে 105 তার সাথে আমি শিশুর বয়স যোগ করে দিলাম, মানে 105 + x বছর। আচ্ছা সদস্য কতজন হয়ে গেল? আগে ছিল 5 জন, এখন আমার একটা শিশু যোগদান করতেছে, মানে 6 জন সদস্য হইলো। এদের গড় বয়স কি বলছে? একই আছে, মানে আগে যত ছিল ততই আছে। তো মানে আগে 18 ছিল, এখনো কতই আছে? 18ই আছে। তাহলে 105 + x = 8। 6 18-তে কত হয়? 6 18-তে হচ্ছে কি 108, তাই না? তার মানে x = কত? 108 থেকে 105 চলে গেলে 3, তার মানে শিশুর বয়স কত বছর? 3 বছর। 3 বছর হচ্ছে কি শিশুর বয়স। নেক্সট বলছি একটি ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর গড় বয়স 15। একজন 20 বছর বয়সী ছাত্র চলে যায় এবং 2 জন নতুন ছাত্র যাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর ক্লাসে যোগদান করে। তাহলে ওই 2 নতুন ছাত্রের মধ্যে বয়সে বেশি ছাত্রের বয়স কত হবে যদি সকল ছাত্রছাত্রীর বর্তমান বয়সের গড় অপরিবর্তিত থাকে, মানে গড়ে কোনো চেঞ্জ হয় নাই? দেখো এইসব প্রশ্ন কিন্তু এক্স ধরে করাই বেটার, কারণ বুঝে বুঝে করতে হয়, ঠিক? বলছে একটি ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর গড় বয়স 15, তাহলে 30 জন ছাত্রছাত্রীর মোট বয়স বের করো। 30 জন ছাত্রছাত্রীর মোট বয়স, ছাত্রছাত্রীর মোট বয়স কত হবে? 30 × 15, তাহলে 3 × 15 = 45, মানে 450। আচ্ছা কি বলছে? একজন 20 বছর বয়সী ছাত্র চলে যায়, তাহলে একজন 20 বছর বয়সী ছাত্র চলে গেলে কত জন ছাত্র হবে? 29 জন ছাত্র হবে, তাই না? আর 20 বছর তাদের মোট বয়স থেকে কমে যাবে। এবং 2 জন নতুন ছাত্র যাদের বয়সের পার্থক্য 4 বছর। 2 জন নতুন ছাত্র আমি জানি না 2 জন নতুন ছাত্র কত। একজনের বয়স যদি x হয় তাহলে আরেকজনের বয়স কত হবে? x - 4। কেন? কারণ তাদের বয়সের পার্থক্য বলছে 4 বছর। যখন আমি x থেকে x - 4 বিয়োগ করব তখন তো এদের বয়সের পার্থক্য 4 হবে, তাই না? -x + 4 হয়ে যাবে মাইনাস করলে, এই যে -x কাটা 4 বছর। তাহলে একজনের বয়স যদি x হয় তাহলে আরেকজনের বয়স কত হবে? x - 4 হবে, ঠিক না? বা একজনের বয়স x হলে আরেকজনের বয়স x + 4 হবে, তাও পার্থক্য আমার 4 বছরেরই হবে, তাই না? বলছে 2 জন নতুন ছাত্র যোগদান করে যাদের বয়সের পার্থক্য 4 বছর ক্লাসে যোগদান করে। তাহলে 2 জন ছাত্র যদি যোগদান করে এবং তাদের বয়সের পার্থক্য 4 বছর, তাহলে দুজনের বয়স কি হবে? একজনের বয়স যদি x হয় তাহলে আরেকজনের বয়স কত হবে? x - 4, ঠিক? দেখো একে তুমি একটা সংখ্যা মানো 20, তাহলে x - 4 বলে কত? 16। তাহলে এদের বয়সের পার্থক্য কত হচ্ছে? 16 হচ্ছে। অথবা তুমি এরকমও ভাবতে পারো যে এটা x, এটা হচ্ছে কি x + 4,
তাহলে এর বয়স কত, 16 যদি হয় তাহলে এর বয়স 20, একই জিনিস আসবে, ঠিক আছে, একই জিনিস আসবে। তো দুজন যোগদান করতেছে, বয়সের পার্থক্য বলছে 4 বছর, তাহলে দুজন যোগদান করছে, দুজন যোগ করো, তাহলে একজনের বয়স x ধরলাম, আরেকজনের বয়স আমি ধরলাম হচ্ছে কি x+4 ধরলাম, ঠিক। তাহলে কতজন ছাত্র হয়ে গেল, 30 জন ছিল, একজন চলে গেল 29, আবার দুজন ঢুকতেছে, তার মানে 31 জন ছাত্র হয়ে গেল, ঠিক আছে। তাহলে 31 জন ছাত্র এখানে কিন্তু হয়ে গেল, যাদের বলছে বর্তমান বয়সের গড় অপরিবর্তিত থাকে, মানে আগে যত গড় ছিল ততই থাকবে। আগে গড় কত ছিল 15, তাহলে এখনো তাদের গড় কতই আছে, 15ই আছে। আমায় বের করতে বলছে যে বেশি ছাত্রের বয়স কত হবে, তাহলে বেশি ছাত্রের বয়স কত হবে, x+4, আর কি, যে সে হচ্ছে কি দুজন বয়স ধরছিলাম না, যার একজনের বয়স x আর একজনের বয়স ধরছিলাম x+4, তার মানে x+4 এর মান বের করতে বলছে, ঠিক। তাহলে সলভ করি, তাই না। তাহলে 450 থেকে 20 চলে গেলে কত হয়, 430 প্লাস 2x+4, আচ্ছা একবারে করে দিই, +4 এখানে আসে, তাহলে +4টাকে আর এখানে আলাদা করে কি করবো, 130 সাথে 4 যোগ করলে 134, তাই না, সমান সমান কত হচ্ছে 15 গুণ 31, তাহলে 15কে 15 হয় থাকলো 1, 3 15 35, আর আগে কত হচ্ছে 46। আচ্ছা তাহলে এখানে কত থাকবে, 2x করে থাকবে, আর 465 মাইনাস 434, তাহলে 465 থেকে 434 চলে গেলে 31, তাই না। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 15.5, তাহলে x এর মান যদি 15.5 হয়, মানে কম বয়স্ক ব্যক্তির বয়স 15.5 বেড়েছে, তাহলে বেশি বয়স্ক ব্যক্তির বয়স কত হবে, বেশি বয়স্ক ব্যক্তি কে ছিল x+4, তাহলে x+4 এর মান কি হবে 15.5 প্লাস 4, তার মানে কত হচ্ছে 19.5 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার 19.5। দেখো 72 নম্বর অঙ্ক কি বলছে, একটি বিদ্যালয়ে সমস্ত ছাত্রদের গড় বয়স 16 এবং ছাত্রীদের বয়সের গড় 12 যদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:3। দেখো ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত বলছে 5:3, তাহলে বলছে সমস্ত ছাত্রছাত্রীদের বয়সের গড় কত, সমস্ত ছাত্রছাত্রীদের, তাহলে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের বয়সের গড় বের করার কিন্তু একটা ফর্মুলা জানতাম, যেটা আমরা আগেই করছি, A1, হ্যাঁ, N1 A1, তাই না, এরকম ছিল, N1 A1, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে N2 A2 বাই হচ্ছে গিয়ে N1 প্লাস N2, তাই না। তাহলে এখানে সেই জিনিসটাই হচ্ছে গিয়ে করে দিই। তাহলে তুমি এখানে ধরো যে ছাত্র 5 জনই আছে, মানে 5:3 অনুপাতে আছে না, তোমরা এভাবেও করতে পারো যে 5x আর 3x ধরেও করতে পারো, কিন্তু বেকার, এগুলি x ধরতে লাগবে না, এই টাইপের অঙ্কে ধরতে লাগবে না। তো মনে করো যে 5 জন ছাত্র আছে, 3 জন ছাত্রী আছে, তাহলে ছাত্রদের যে গড় সেটা কত 16, তাহলে 5 জন ছাত্রের গড় যদি 16 হয়, তাহলে 5 জন ছাত্রের মোট কত, 5 × 80, মানে 5 × 16, ঠিক, প্লাস N2 A2, এ বলতে গড় বোঝায়, এন বলতে হচ্ছে কি সংখ্যা বোঝায়, তাই না। তাহলে এখানে হচ্ছে কি 3 জন আছে, 12 করে গড়, তাহলে 3 12 36, আর নিচে হচ্ছে কি N1 প্লাস N2 মানে 5 যোগ 3 মানে 8, ঠিক, তার মানে 116/8, 4 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 9 36, মানে 29কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14 দুগুণে 28, তাহলে 14.5, ঠিক না, 14.5 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছি, একটি ক্লাসে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর M1 যদি ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত 3:1 হয় এবং ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় M+2 হয়, তবে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় কত। দেখো একটি ক্লাসে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে, মানে সকলের গড় দেওয়া আছে M1, তাহলে সকল ছাত্র এখানে কত হবে, দেখো 3 আর 1 4 জন আছে, তাহলে 4 জনের মোট কত হবে, 4 M1 হবে, ঠিক। আচ্ছা এবার এখানে কি বলছে, ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় M+2, তাহলে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় কত হবে। তাহলে দেখো ছাত্রদের, এই যে এটা হচ্ছে কি সকলের মোট, তাই না, তো সকলের মোট থেকে যদি আমি ছাত্রদের মোট বিয়োগ করি, তাহলে ছাত্রীদের মোট পাবো, তাহলে ছাত্রদের মোট কত হবে, দেখো ছাত্র আছে 3 জন, তাই না, তো 3 জন, গড় বলছে M+1, দেখো এইখানে যে M এর নিচে 1টা আছে না, এই 1টা হবে না, এই 1টা যে আছে, এই 1টা হবে না, হ্যাঁ, এটা শুধু M হবে, তাহলে এটাকে শুধু M করে দিই, হ্যাঁ। তাহলে দেখো 4 জনের মোট তুমি পেয়ে গেলে যে 4M। এবার এর থেকে আমি ছাত্রদের মোটটা বের করে দেবো, দেখো ছাত্রদের গড় বলছে কত M+2, আর ছাত্র সংখ্যা কত আছে, ছাত্র সংখ্যা আছে 3 জন, কারণ ছাত্র ইস্টু ছাত্রী দেওয়া আছে,
তাই না? যে ছাত্র ইস্টু ছাত্রী দেওয়া আছে 3:1, তার মানে 3 জন ছাত্র থাকলে 1 জন ছাত্রী আছে। তাহলে মোট কত হবে? ছাত্রদের মোট 3m প্লাস 6 এটা হবে। তো এটা যদি আমি বিয়োগ করে দিই, 3m প্লাস 6 যদি বিয়োগ করে দাও তাহলে আমার কি পাবো? এটাই হচ্ছে কি আমার ছাত্রীদের মোট, মানে ছাত্রীরা কত পাইছে সেটা এখানে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 4m মাইনাস 3m মাইনাস 6, তার মানে m মাইনাস 6, এটা হচ্ছে কি আমার ছাত্রীদের মোট, তাই না? তাহলে ছাত্রীদের মোট যদি এত হয় তাহলে ছাত্রীদের গড় কত? তাহলে 1 জন ছাত্রী আছে, তাই না? তাহলে m মাইনাস 6কে 1 দিয়ে ভাগ করা আর 1 দিয়ে ভাগ করার মানে একই, মানে কোনো সংখ্যা যেমন 9 এর নিচে তো অলওয়েজ 1 থাকবে, তাই না? তার মানে এটা একই থাকবে, m মাইনাস 6ই হবে, ঠিক আছে? তো m মাইনাস 6 হচ্ছে গিয়ে এদের মানে মেয়েদের হচ্ছে গিয়ে প্রাপ্ত নম্বরের গড়। নেক্সট বলছে 9 জন বন্ধুর মধ্যে 8 জন ঘরে 40 টাকা করে মিল চার্জ দিয়েছে এবং নবম বন্ধু 9 জনের গড় মিল চার্জের থেকেও 20 টাকা বেশি দিয়েছে, তাহলে 9 জনের মোট মিল চার্জ কত? দেখো 9 জন বন্ধুর মধ্যে 8 জন গড়ে 40 টাকা করে মিল চার্জ দিয়েছে এবং নবম বন্ধু 9 জনের গড় মিল চার্জের থেকেও 20 টাকা বেশি দিয়েছে, তাহলে 9 জনের মোট মিল চার্জ কত? দেখো এখানে তুমি জানো না যে 9 নাম্বার বন্ধু কত টাকা মিল চার্জ দিয়েছে, 9 নাম্বার বন্ধু কত টাকা মিল চার্জ দিয়েছে সেটা আমি জানি না। তাহলে আমি মনে করলাম যে 9তম বন্ধু x টাকা মিল চার্জ দেয়, x টাকা মিল চার্জ দেয়, এটা তুমি মনে করো 9 নাম্বার বন্ধু, ঠিক? আচ্ছা, তাহলে মোট মিল চার্জ কত সেটা তুমি বের করতে পারবে। দেখো মোট মিল চার্জ কত? 8 জন গড়ে 40 টাকা করে দিয়েছে, তাহলে 8 জন মোট কত টাকা দিয়েছে? 8 গুণন 40 মানে 4টা 32, 320 টাকা প্লাস x টাকা করলে কি? দেখো 320 টাকা দিচ্ছে মোট 8 জন, আর 9 নম্বর বন্ধু x টাকা দিচ্ছে, তার মানে মোট মিল চার্জ কত? 320 প্লাস x টাকা, ঠিক আছে? তো 320 প্লাস x এটা কি? এটা হচ্ছে কি 9 জন বন্ধুর মোট মিল চার্জ। তাহলে 9 জন বন্ধুর মোট মিল চার্জ যদি 320 প্লাস x হয় তাহলে 9 জন বন্ধুর গড় মিল চার্জ কত? বন্ধুর গড় মিল চার্জ 9 দিয়ে ভাগ হবে, 320 প্লাস x বাই 9। আচ্ছা এইবার দেখো এখানে একটা জিনিস বলছে, এটা হচ্ছে গিয়ে গড় মিল চার্জ পাইলাম 9 জন বন্ধুর, হলো। দেখো এবার এখানে একটা লাইন বলছে, কি বলছে দেখুন, বলছে নবম বন্ধু 9 জনের গড় মিল চার্জের থেকেও 20 টাকা বেশি দিয়েছে। তাহলে 9 জন বন্ধুর গড় মিল চার্জ, দেখো যে 9 জন বন্ধুর গড় মিল চার্জের থেকেও, তার মানে 9 জন বন্ধুর গড় মিল চার্জ কোনটা? এটা 320 প্লাস x বাই 9, এটা হচ্ছে কি 9 জন বন্ধুর গড় মিল চার্জ। এর থেকেও হচ্ছে গিয়ে 20 টাকা বেশি দিয়েছে, বুঝতে পারছো? তার মানে হচ্ছে কি দেখো 9 নাম্বার বন্ধু কত টাকা দিয়েছিল? x টাকা, তাহলে x থেকে বিয়োগ করলে, x থেকে যদি আমি বিয়োগ করি 320 প্লাস x বাই 9, দেখো 9 নাম্বার বন্ধু x টাকা দিয়েছিল, 9 জনের মিল চার্জ হচ্ছে গিয়ে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 20 হবে, কারণ 20 টাকা নবম বন্ধু বেশি দিয়েছিল, ঠিক? তো এটা সলভ করতে লাগবে। তো 9x নিচে লসাগু করি, তো লসাগু হচ্ছে গিয়ে 9, তার মানে হচ্ছে গিয়ে 9x মাইনাস 320 প্লাস x, এটা ব্র্যাকেট হবে, সমান সমান কত? 20, ঠিক? তাহলে 9x মাইনাস 320 মাইনাস x সমান সমান 9 20তে কত হচ্ছে? 180, তাহলে 8x সমান সমান 180 প্লাস 180 প্লাস হচ্ছে এপাশে 320 যোগ হয়ে যাবে, তাহলে 320 আর 180 যোগ করলে কত হয়? 500, তাহলে x সমান সমান 500 বাই 8, তো 500কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে কাটি, তো 4 দিয়ে কাটলে হচ্ছে কি 125, 4 500, 4 দুগুণে 8, মানে 125, 162 না শুধু 62.5, ঠিক? কারণ 60 দুগুণে কত হয়? 120, তাই না? তো 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, তার মানে 60-এর সাথে 2.5 যোগ, তার মানে 62.5। এটা হচ্ছে কি তোমার 9 নাম্বার বন্ধু এই টাকাটা দিয়েছিল। তাহলে
বলছে মোট মিল চার্জ, এই যে মোট মিল চার্জ কত 320 প্লাস এক্স, তাহলে 320 আর এক্স এর মান আমরা বের করে নিলাম 62.5, যোগ হবে তাহলে 382.5 হচ্ছে গিয়ে মোট মিল চার্জ ছিল, 382.5 হচ্ছে গিয়ে আমার কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একজন ফল বিক্রেতা বড়, মাঝারি এবং ছোট মাপের নারকেল যথাক্রমে 30 টাকা, 25 টাকা এবং 20 টাকা দামের বিক্রয় করে। যদি 3 ধরনের নারকেলের সংখ্যার অনুপাত এত হয় তাহলে সমস্ত নারকেলের গড় বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো গড় বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমরা সমস্ত বের করতে বলছে, তাই না? তাহলে আমরা কি জানি A1 N1 প্লাস A2 N2, এবার যেহেতু এখানে 3টা আছে তাহলে এখানে কি হবে A3 N3, সিম্পল, বাই হচ্ছে গিয়ে N1 প্লাস N2 প্লাস হচ্ছে গিয়ে N3। তাহলে তুমি মনে করো যে 5টাই ছিল, 4টাই ছিল আর 3টাই ছিল, ঠিক? তাহলে A1 N1 মানে 30 × 5 করলে কত হয় 150, প্লাস হচ্ছে গিয়ে তোমার 25 × 4 তার মানে 25 4 100, আর হচ্ছে গিয়ে 3 20 হচ্ছে কত 60, বাই হচ্ছে গিয়ে কত হবে 5 আর 4 9 আর 3 12, 12 দিয়ে ভাগ করতে লাগবে, তাহলে হচ্ছে গিয়ে সমস্ত নারকেলের গড় কত বিক্রয় মূল্য ছিল সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 250 আর হচ্ছে গিয়ে 60 তার মানে 310, 310কে 12 দিয়ে ভাগ করতে লাগবে, ভাগ করলে কত হয়? তো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 6, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2 একে 2, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 155/6, তাই না? তাহলে 155কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুগুণি কত 12, না হলো কত 35, 5 6 30, তাই না? তো 25 দিয়ে একটা অপশনই আসে 83, 25.83 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে একটি শ্রেণীতে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 60% ছাত্ররা গড়ে 62 নম্বর এবং ছাত্রীরা গড়ে 68 নম্বর পেলে ওই শ্রেণীতে সকল ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর হলো। তাই একটি শ্রেণীতে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 60% ছাত্র, ঠিক আছে? তাহলে 50 জনের মধ্যে 60% ছাত্র হলে কতজন ছাত্র আসে? 60/100, 0 0 কাটা 5 6 30 জন ছাত্র। 30 জন যদি ছাত্র থাকে তাহলে ছাত্রী কতজন? 50 জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে 30 জন ছাত্র, তাহলে বাকি 20 জন হচ্ছে কি ছাত্রী, তাহলে 20 জন কি আছে আমার ছাত্রী আছে। এবার আমায় কি বের করতে বলছে, দেখো সকল ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়, তাহলে কি হবে A1 N1 প্লাস A2 N2 বাই N1 প্লাস N2, তাই না? তাহলে এখানে N এর মান কত? N এর মান 30 ছাত্র সংখ্যা, আর ছাত্রদের গড় 62, তাহলে 62 × 30 প্লাস এটুর মান কত 68, ছাত্রীরা করে 68 করে পাইছে, ছাত্রী সংখ্যা 20, তাহলে কত হবে 68 × 20, আর টোটাল ছাত্রছাত্রী কত ছিল 50 জন, তাহলে 50 দিয়ে ভাগ হবে, ঠিক? তাহলে এবার দেখো এখানে কি 10 কমন নেওয়া যায়, তাই না? তাহলে 10 যদি কমন নাও এখানে কত পড়ে থাকবে 62 × 3 প্লাস 68 × 2, ঠিক, বাই হচ্ছে গিয়ে সেখানে একটা 10 হবে, তাই না? 10 কমন নেওয়া যায় যেহেতু, তারপরে হচ্ছে কি কত 50 থাকবে, তাহলে 10 আবার কমন নেওয়া যায় ইন্টু 62 × 3 প্লাস 68 × 2 বাই কত 50, তাহলে এই শূন্য কাটা, ঠিক না? 62 × 3 এ পাশে করি, 62 × 3 করলে কত হয় 3 দুগুণি 6, 3 6 18, 186 প্লাস 8 দুগুণি 16 হয় থাকলো 1, 8 6 দুগুণি 12 আর 1 13 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 6 6 12 2 হয় থাকলো 1, 18 আর 14 32, তাই না? তাহলে 32 বাই হচ্ছে গিয়ে 5, 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 322, 5 6 কত 30, নামলো কত 22, 4 5 20, মানে 64.45 কত হয় 20, তার মানে 64.4 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 76 নম্বর। নেক্সট, একটি শ্রেণীতে 60 জন ছাত্রের গড় নম্বর 38, যদি প্রথম 22 জনের ছাত্রের গড় নম্বর 36 এবং শেষ 32 জনের গড় নম্বর 32, তবে অবশিষ্ট ছাত্রের গড় নম্বর কত? দেখো অবশিষ্ট ছাত্রের গড় নম্বর বলছে, তার মানে সকলের মোট থেকে এই 22 জন ছাত্রের মোট আর এই 32 জন ছাত্রের মোট, অর্থাৎ 22 আর 32 করলে কত হয় 54 জন ছাত্রের মোটটা বিয়োগ করে দিতে পারলেই হচ্ছে কি আমার বাকি 6 জনের মোট নম্বর পেয়ে যাব। তাহলে বাকি 6 জনের মোট নম্বর যদি পেয়ে যায় তাহলে 6 দিয়ে ভাগ করলেই হচ্ছে কি তাদের গড় নম্বর হয়ে যাবে, তাই না? তাহলে
30 জন ছাত্রের হচ্ছে কি গড় নম্বর 38, তাহলে 60 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে কি 38, তাহলে 60 গুণন 38 হচ্ছে কি সকলের মোট নম্বর। এর থেকে বিয়োগ করতে লাগবে হচ্ছে কি এই 22 জন ছাত্রের মোট এবং 32 জন ছাত্রের মোট। তাহলে 22 জন ছাত্রের মোট কত, 22 গুণন হচ্ছে গিয়ে 36, এটা হচ্ছে 22 জন ছাত্রের মোট, আর শেষ 32 জন ছাত্রের মোট হচ্ছে গিয়ে 32, তাই না? তাহলে 32 গুণন 32, এটা বিয়োগ করলে হচ্ছে কি বাকি ছাত্রের মোট পাওয়া যাবো। 60 জন হচ্ছে কি টোটাল ছাত্র, আর এখানে 22 আর 32 কতজন হয়ে গেল, 54 জন হয়ে গেল। ঠিক, তাহলে বাকি 6 জন ছাত্রের মোট এটা আসবে, তো 6 দিয়ে ভাগ করলেই হচ্ছে কি তাদের গড় হয়ে যাবে। দেখো ডাইরেক্ট করতে লাগবে অঙ্ক, তো 0 হবে, 6টা 48 8 হাতে থাকলো 4, 3 8 318 আর 4 কত 22, 2280 আসলো এদিকে, আর এখানে কত 36 গুণন 22, তাই না? তাহলে 36 আর 22 গুণ করলে কত হয়, তো 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1 7, আবার কত আসবে 72, তাহলে 2 7 আর 2 9, আর এখানে 792 আসবে এটা, আর 32 স্কোয়ার, তাই না? 1024 হয় 32 স্কোয়ার, ঠিক, বাই হচ্ছে গিয়ে 6। এবার 1024 আর 729 যোগ করলে কত হয়, 729 না, এখানে 792, তাই না? ভুলবশত লিখছি, যাই হোক 792। তো 1024 যোগ করলে কত হয়, 792 আর 1024, তো 6 9 আর 2 11, 1 হাতে থাকলো 1 8 1 1816। তো 1816 থেকে বিয়োগ করে দিব হচ্ছে কি তোমার কত বিয়োগ করতে লাগবে, 2280 থেকে 1816 বিয়োগ, তাই না? তো 2280 থেকে 1816 বিয়োগ করলে কত হয়, তো 4 6 64 8 4 12, তাই না? 464/6 কত আসলো, 464/6 আসলো, তাই না? তাহলে 464/6, তো 464। দেখো 7 বার যাবে, কারণ 6 7 42, তাই না? আবার নামলো কত 4 4, আবার 6 7 কত হবে 42, তো 77.77 দিয়ে একটা অপশনই আছে, তো 77.33 হচ্ছে কি কারেক্ট আনসার। নেক্সট বলছে পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি m হয়, যদি পরের আরও 8টি জোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, তবে সেই 10টি জোড় সংখ্যার গড় কত হবে। দেখো পরপর 5টা জোড় সংখ্যা, তাহলে সবগুলি সংখ্যাগুলি কি আছে, তোমার হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাই না? কি বলছে পরপর 5টা জোড় সংখ্যার গড় বলছে m, তাহলে প্রথম মাঝখানে নাম্বারটা m হবে, তারপরটা কি হবে m+2, তারপরটা কত হবে m+4, এরকম, তাই না? এবার দেখো কি বলছে পরের আরও 8টি জোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আরও 8টা হবে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা হয়ে গেল। তাহলে তবে বলছে তবে ওই 10টি, সরি, যদি পরে আরও 5টি জোড় সংখ্যা, এখানে 5টা বলছে, তাই না? তাহলে 8টা হবে না, 5টা হবে, 5টা জোড় সংখ্যা বলছে, তাহলে বলছে তবে ওই 10টি জোড় সংখ্যার গড় কত হবে। এবার দেখো এবার 10টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যার গড় কি হবে, এই দুইটা মাঝখানের দুইটার মোট বাই 2, তাহলে এটা হচ্ছে কি m+4, তারপর এটা কি হবে m+6 হবে। তাহলে এই যে এদের যোগ কত, m+4 প্লাস m+6 করলে কত হয় বাই 2, তাই না? তার মানে হচ্ছে কি 2m + 10/2, তো 2 কমন যায় উপরে, তাহলে m+5 হবে, বাই হচ্ছে গিয়ে 2, তো 2 2 কাটা m+5 হচ্ছে গিয়ে এই সবগুলি সংখ্যার কিন্তু গড় হবে। ঠিক, নেক্সট বলছে ডিসেম্বর মাসে কোনো একটি কারখানায় পুতুল তৈরির গড় 512, যদি প্রথম 20 দিনে গড়ে 515টি করে এবং শেষ 13 দিনে হচ্ছে গিয়ে 510টি করে পুতুল তৈরি হয়, তবে 19 এবং 20 ডিসেম্বর তারিখে গড়ে কতগুলি করে পুতুল তৈরি করা হয়েছিল। দেখো ডিসেম্বর মাস, তাই না? তো ডিসেম্বর মাসে কত দিন থাকে, ডিসেম্বর মাসে কত দিন হয়, তো ডিসেম্বর মাস হচ্ছে গিয়ে 31 দিনে হয়, তাই না? তাহলে ওই ডিসেম্বর মাসে মোট কতগুলি পুতুল তৈরি করা হয়, মোট 31 গুণন 512, তাই না? 31 গুণন 512টা হচ্ছে কি আমার মোট পুতুল তৈরি করা হয়েছিল ডিসেম্বর মাসে। বলছে প্রথম 20 দিন এতগুলি করে, তাহলে প্রথম 20 দিনে কতগুলি মোট হবে, প্রথম 20 দিনে, তাহলে প্রথম 20 দিনে কত 515 গুণন 20 এতগুলি হবে। আবার শেষ 13 দিন, শেষ 13 দিন, তাহলে শেষ 13 দিনে মোট কতগুলি 510 গুণন 13 এতগুলি হবে। ঠিক, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে 20 আর 13 যোগ করলে কত হয়, 33 দিন হয়ে যাচ্ছে না, 33, আর ডিসেম্বর মাসে আসে কয়দিন 31 দিন, অর্থাৎ এই দুইটা যখন আমি যোগ করব তখন হচ্ছে কি 19 এবং 20 এটা হচ্ছে কি দুইবার থাকবে, দুইবার,
দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আগেই একদিন করছিলাম, যে এরকম বলা ছিল যে যে টোটাল এখানে কয়টা সংখ্যা, 6টা সংখ্যা আছে। হ্যাঁ, তো 6টা সংখ্যার মধ্যে প্রথম 4টা সংখ্যা মনে করো যে প্রথম 4টা সংখ্যা এত এত গড়, তারপরে 4টা সংখ্যা এত গড়, তাহলে এই মাঝখানের বা মধ্যম দিনের গড় কত। তো যখন আমরা অঙ্ক করতেছিলাম যে মাঝখানের সংখ্যাটা হচ্ছে গিয়ে কয়বার আসে, 2বার আসে। তো ঠিক একই রকম জিনিস এখানে হচ্ছে গিয়ে 19 নম্বর এবং 20 নম্বর দিনটা যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ডাবল ডাবল আসবে, তাই না? তার মানে হচ্ছে কি আমার এখানে কি করতে লাগবে, এই দুটো যখন আমি যোগ করব তখন হচ্ছে গিয়ে 19তম দিন মানে 19 ডিসেম্বর আর 20 ডিসেম্বর এই দুটো হচ্ছে গিয়ে এক্সট্রা পড়ে থাকবে, প্লাস হচ্ছে গিয়ে 1 থেকে 31 দিন পর্যন্ত এটার যোগফল আসবে এটা, ঠিক না? তার মানে কত হয়, এটা যদি গুণ করি 5 দিন 10 শূন্য থাকলো 1, 51 দুগুণী 102 আর 1 103 শূন্য 10,300। তারপর হচ্ছে কি 13 দিয়ে গুণ হবে, শূন্য থাকবে 13 কে 13 হাতে থাকলো 1, তো 5 13 65 আর 1 66। তো যোগ করলে কত হয়, শূন্য আসলো, 3 আসলো, 6 আর 3 9, 6 1 16,930টা। আর সেই ডিসেম্বর মাসে মোট কতগুলি, 31 গুণন 512। তাহলে 31 গুণন 512 করলে কত হয়, এটা বহুত একটা জটিল একটা ক্যালকুলেটিভ অঙ্ক। তো যাই হোক, তো 2 1 আর 5, তো 3 দুগুণী 6, 3 1 3, 3 5 কত 15। তাহলে 2 7 8 5 1 15,872। তো 15,872 এতগুলি হচ্ছে কি সেই মাসে। তাহলে এই যে এক্সট্রা যতগুলি পড়ে আসে এক্সট্রা, তো সেই কি সেই যে এক্সট্রা সেইগুলি হচ্ছে কি আমার এই 19 নম্বর এবং 20 নম্বর দিনের, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে 1 থেকে 31 দিন পর্যন্ত হচ্ছে গিয়ে মোট কত, 19 নম্বর আর 20 নম্বর দিনটা বের করতে বলছে। তাহলে এই 1 থেকে 31 নম্বর দিনে হচ্ছে গিয়ে 15,872টা তৈরি করা হয়েছিল, 16,930, তাই না? তাহলে এখানে 19 নম্বর আর 20 নম্বর 2 দিনের মোট কতগুলি হবে, বিয়োগ হবে, তাই না? 16,930 থেকে 16,930 থেকে বিয়োগ হবে 15,872। বেশ, তাহলে এখানে হচ্ছে গিয়ে 19,930 না 16,930। তো 16,930 থেকে বিয়োগ হবে 15,872। তো 8 এখানে হচ্ছে কি 8 8 5 13 আসলো, আর 9 9 0, ঠিক 1000। তো 1058টা। তো এটা হচ্ছে কি 2 দিনের মোট 1058। এটা কত 19 নম্বর এবং 20 দিন, মানে কি 2 দিনে আমার কি বের করতে বলছে, গড় বের করতে বলছে। তাহলে গড় কি হবে, 2 দিনে যদি মোট এতগুলি তৈরি করা হয় তাহলে 2 দিনের গড় কত, 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 9 দুগুণী 18, 529। তো 529টা করে কিন্তু গড়ে তৈরি করা হয়েছিল, ঠিক। নেক্সট বলছে 10টি সংখ্যার গড় এত, প্রথম 4টি সংখ্যার গড় এত, শেষ 3টি সংখ্যার গড় এত। যদি পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি এবং সপ্তম সংখ্যার চেয়ে 8 কম হয় তবে পঞ্চম সংখ্যার গড় কত। দেখো পঞ্চম ও সপ্তম সংখ্যার গড় কত, দেখো এতটুকু পর্যন্ত অঙ্ক কিন্তু আমরা আরামসে করতে পারবো, এতটুকু পর্যন্ত, ঠিক। দেখো 10টি সংখ্যার গড় বলে দিছে, প্রথম 4টার গড় বলে দিছে, শেষ 3টা সংখ্যার গড় বলে দিছে। তাহলে 10টা সংখ্যার গড় যদি 32.5 হয় তাহলে 10টা সংখ্যার মোট কত, 10টি সংখ্যার মোট, পার্টে পার্টে অঙ্ক করো। 10টি সংখ্যার মোট কত হবে, 32 গুণন 32.5 গুণন 10, তাহলে 10 দিয়ে গুণ করা মানে দশমিক 1 ঘর পড়ে পিছনে যাবে, তারপরে 325 হবে। আচ্ছা, তারপরে বলছে প্রথম 4টা সংখ্যার গড় এত, তাহলে প্রথম 4টা সংখ্যার মোট কত হবে, প্রথম 4টি সংখ্যার মোট মোট কত হবে, 25.6 গুণন 4, তাহলে 424-এর 4 হয় থাকলো 2, তারপরে এসে 100 আর 2 102, ঠিক 102.4 হবে। এবার বলছে শেষ 3টি সংখ্যার গড়, তাহলে শেষ 3টি সংখ্যার গড় কত, মোট কত, শেষ 3টি সংখ্যার মোট মোট তাহলে 38.2 গুণন কত 3, তাহলে 3 দুগুণী 6, 3 8 24-এর 4 হয় থাকলো 2, 3 থেকে 9 আর 2 11, 114.6, তাই না? তো 114.6 বসায় দিলাম। এবার কি বলছে, যদি পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি এবং সপ্তম সংখ্যার থেকে 8 কম হয় তবে পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড় কত। দেখো এবার দেখো 10টা সংখ্যার মধ্যে প্রথম 4টার মোট পায়ে গেছো, শেষ 3টা সংখ্যার মোট পায়ে গেছো। দেখো চিন্তা করবে 1 2 3
4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা হয়ে গেল। এবার এখানে হচ্ছে কি প্রথম 4টা সংখ্যার মোট, এই যে প্রথম 4টা সংখ্যার মোট এত পাই গেলাম, এই যে এত 102.4, এবং শেষ 3টা সংখ্যা, তো শেষ 3টা সংখ্যা এত। এবার এইখানে যে সংখ্যা 3টে পড়ে আছে, এটা কি, এটা পঞ্চম সংখ্যা, এটা ষষ্ঠ সংখ্যা, আর এটা কি, এটা হচ্ছে কি সপ্তম সংখ্যা, ঠিক না? তাহলে এবার এখানে কি বলছে, দেখো কি বলছে, যদি পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি হয়। আচ্ছা দেখো এইটুকানির সকলের মোট আমরা জানি, সকলের মোট কত, 325। এবার প্রথম 4টার মোট হচ্ছে গিয়ে কত, 102.4, 102.4, আর শেষ 3টার মোট কত, 114.6। তাহলে এই 3টার মোট কত হবে, আরামসে বের করতে পারবো। এই 3টার মোট কি করে হবে, এই যে মোট, সকলের মোট, এর থেকে হচ্ছে কি এটার মানে প্রথম 4টার শেষ 3টার মোট বিয়োগ করে দিতে লাগবে। তাহলে মাঝখানে যে 3টা, মানে পঞ্চম প্লাস মানে 5th নম্বর প্লাস 6th নম্বর প্লাস 7th নম্বর, এই 3টে সংখ্যা যোগ করলে কত আসবে, আসবে কত, 325 থেকে বিয়োগ করতে লাগবে কত, 102.4 যোগ 114.6, এটা। তাহলে 325 আসলো, 325 মাইনাস 4 আর 6 কত, 10, শূন্য বসানোর কোনো মানে হয় না, তো 6 একে 7, 7 হবে, আর এখানে হচ্ছে গিয়ে 1 2 217, ঠিক, 217 বিয়োগ করতে লাগবে। তাহলে 217 যদি বিয়োগ করো কত হয়, 325 থেকে 217 বিয়োগ, 8, 7 15 হয় 2, 108, 108 হচ্ছে কি আমার পঞ্চম প্লাস ষষ্ঠ প্লাস সপ্তম, এই 3টা সংখ্যার মোট 108। এবার কি বলছে, যদি পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি, তাহলে এখানে আমার 5th 6th আর হচ্ছে গিয়ে 7th, বলছে পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার চেয়ে 50% বেশি, মানে 50% বেশি হওয়ার অর্থ কি, যদি ষষ্ঠ সংখ্যাটা 2 হয় তাহলে পঞ্চম সংখ্যাটা কত হবে, 3 হবে। ঠিক, দেখো ষষ্ঠ সংখ্যা যদি 2 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, তার 150% বেশি, মানে কি 2 গুণন 150 বেশি, মানে কি 150/100, 0 0 0 0 কাটা, 5 দুগুণি 10, 3 5 15, 2 2 কাটা, তার মানে এই সংখ্যাটা 2 হলে তার প্রথম পঞ্চম সংখ্যাটা কত হবে, 3 হবে। আচ্ছা এবার কি বলছে, এবং সপ্তম সংখ্যার থেকে 8 কম হয়, তাহলে সপ্তম সংখ্যা কত হবে, দেখো এটাকে 2x মনে করো, এটাকে 3x মনে করো, এটা 2 তো, তাহলে এটাকে 2x মনে করো, এটা 3x মনে করো, তাহলে সপ্তম সংখ্যা কত হবে, 3x প্লাস 8, কারণ সপ্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা। এবার এই 3টা সংখ্যার যোগফল করলে কত হবে, 108 হবে, কারণ এই 3টা সংখ্যার মোট আমরা জানি। তাহলে 3x 2x 5x আর 3x কত হয়, যোগ করলে 8x, তাহলে 8x প্লাস 8 সমান সমান কত, 108। তাহলে x সমান সমান 8টা এভাবে বিয়োগ হয়ে যাবে, তার মানে 100/8, তাহলে 25/2, তার মানে 12.5, 12.5 হবে, তাই না? এবার আমায় কি বের করতে বলছে, পঞ্চম এবং সপ্তম সংখ্যার গড় কত। তাহলে x এর মান যদি 12.5 হয়, তাহলে এই 5x এর মান কত হবে, 5x এর মান কত হবে, 12.5 গুণন 3, মানে 3 বারোতে 36 আর 1.5, 37.5, তাই না? আর এটা কত হবে, 37.5 এর সাথে 8 যোগ, তাহলে 37 আর 8 যোগ করলে কত হয়, 45, 45.8, 45.5, তাই না, 45.5 হবে, 5। এই দুইটা সংখ্যার গড় বের করতে হবে। এই দুটো সংখ্যার মোট কত হবে, গড় ডাইরেক্ট বের করি, যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করতে লাগবে, যোগ কত, 5 আর 5 10, তাহলে 0 হয়ে গেল 1, তাই না, হাতে থাকলো 1, তাহলে 8 7 আর 5 12, আর 1 কত 13, থাকলো 1, 7 আর 4 আর 3 7, আর 1 কত 8, কাটাকাটি করলে কত হচ্ছে, 41 দুগুণে 42 হয়, 82 হয়, তাহলে 41.5 হচ্ছে কি এদের কিন্তু গড় হবে 41.5, ডি নম্বর, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে, একটি শ্রেণীতে 60 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 62, ছাত্র ও ছাত্রীদের গড় নম্বর যথাক্রমে 60 ও 65 হলে শ্রেণীতে ছাত্র সংখ্যা হবে। তাহলে দেখো ছাত্র সংখ্যা জানো না, আবার এখানে টোটাল ছাত্রছাত্রী দেওয়া আছে, দেখো 60 জন ছাত্রছাত্রী দেওয়া আছে, তাই না? তো 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র সংখ্যা কত সেটা বের করতে বলছে। তাহলে 60 জন আছে আমার টোটাল ছাত্রছাত্রী, এটা কত, এটা হচ্ছে কি তোমার টোটাল স্টুডেন্ট, তাই না, স্টুডেন্টস। তো এখানে আমার কি আছে, তোমার হচ্ছে কি বয়সও আছে, আবার গার্লসও আছে। তাহলে যেটা বের করতে বলছে, ছাত্র সংখ্যা বের করতে হবে, ছাত্র সংখ্যা x ধরো, তাহলে ছাত্রীর সংখ্যা হচ্ছে কত হবে, 60 মাইনাস x হবে, ঠিক না, 60 মাইনাস x হবে হচ্ছে কি ছাত্র সংখ্যা, ঠিক। দেখো এগুলিকে অপশন পুট করেও করা যায়, কারণ এখানে যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে কি ছাত্র সংখ্যা,
আচ্ছা, এটা অপশন পুট মেথডটা লাস্টে বলতেছি। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে কি এক যদি হয় তাহলে ছাত্রের সংখ্যা এত, তাহলে ছাত্রদের গড় বলছে, দেখো ছাত্রদের গড় বলছে 60, তাহলে ছাত্রদের মোট কত, ছাত্রদের মোট কত হবে 60x হবে, সরি হ্যাঁ 60x হবে, কারণ গড় হচ্ছে গিয়ে 60 আর ছাত্রীদের গড় দেওয়া আছে 65, তাহলে ছাত্রীদের মোট কত 65 গুণন 60 মাইনাস এক্স। আচ্ছা, এবার এদের নাম্বার যদি, এদের দুজনের নাম্বার যদি আমরা যোগ করি, এদের দুজনের নাম্বার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, মোট নম্বর পাবো। তো মোট ছাত্রছাত্রীর মোট মোট নম্বর কত 62 গড়, তাহলে মোট নম্বর হচ্ছে কি 60 গুণন 62, এটা হচ্ছে কি এদের সাথে সমান হবে, সিম্পল একটা অঙ্ক। আচ্ছা, তাহলে এবার সলভ করে এক্স এর মান পেয়ে যাবে, ছাত্র সংখ্যা কত সেটা হচ্ছে কি পেয়ে যাবে, তাহলে 60x হ্যাঁ প্লাস 65 গুণন 60, তাই না, তাহলে 65 গুণন 60, তো শূন্য তো থাকবেই, 5 30 শূন্য, আয় থাকলো 3, 6 6 36 আর 3 3900 মাইনাস 65x সমান সমান, এটা দিয়ে গুণ করলে কত শূন্য হবে, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 6 36 আর 1 37, তাই না। তাহলে এখান থেকে মাইনাস 5x হলো, এবার সে বিয়োগ করলে কত 3900, 3700 20 থেকে 3900, তাহলে 80 থেকে 3800 হয় 100, 180 মাইনাস 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 কাটা, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 36 180, তাহলে 36 হচ্ছে কি আমার সেই স্কুলে হচ্ছে গিয়ে কী ছিল, মানে ছাত্র সংখ্যা ছিল। তো দেখো অপশন পুট করেও করতে পারো, কি করে করবে দেখো, যদি এখানেও কনসেপ্ট একই লাগবে, এখানেও কনসেপ্ট একই লাগবে। দেখো টোটাল ছাত্র বলছে 60 জন, যদি টোটাল ছাত্রছাত্রী বলছে 60 জন, যদি ছাত্র সংখ্যা আর ছাত্র সংখ্যা যদি 36 হয় তাহলে ছাত্রী সংখ্যা কত, বাকিগুলি ছাত্রী আছে, তাহলে 24 জন ছাত্রী আছে, তাই না। এবার ছাত্র সংখ্যা বলছে কত, ছাত্রীদের গড় বলছে 60, তাহলে ছাত্রদের মোট কত হবে 60 গুণন 36, আর ছাত্রীদের গড় বলছে 65, ছাত্রীদের মোট কত 24 গুণন 65, এটা সমান সমান কার সাথে হওয়া চাই, 60 জন ছাত্রের এদের যে যোগফল সেটা কার সাথে সমান হওয়া যায়, 60 জন ছাত্রছাত্রীদের গড় নম্বরের সাথে, মোট নম্বরের সাথে, তাহলে 60 জন ছাত্রছাত্রীদের মোট নম্বর কত 60 গুণন 62 এত। এবার দেখতে লাগবে যে এদের গুণফল কি সমান হয় নাকি, তো 60 গুণন 36, 60 গুণন 36 করলে কত হয়, 60 গুণন 36 করলে কত হয়, তাই না, তাহলে শূন্য হবে, 6 6 36 6 হয় থাকলো 3, 3 6 18 আর 3 2160 সমান সমান 24 গুণন 65 করলে কত হয়, তো 5 24 120 হয় থাকলো 2 শূন্য হয় থাকলো 12, তো 6 24 কত হয় 144, তো 144 আর 12 হচ্ছে গিয়ে 156, ঠিক, এটা কি এদের সাথে সমান হবে। তো 60 গুণন 62 আমরা এখানে কষিলাম 3720 আসতেছিল, যদি এদের যোগফল 3720 হয় তাহলে এটা মিলে যাবে, তাই না, তো 60 আর 60 কত হয় 120, ঠিকই আছে মিলে যাচ্ছে, হাতে থাকলো 1 15 আর 21 22 আর 15, তাই না 3720 আসতেছে, এখানেও 3720 স্যাটিসফাই করে গেল, মানে মিলে গেল, যেহেতু মিলে গেল সেজন্য এটাই অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেন, বিকাশ একটি নির্দিষ্ট দূরত্ব মোটরসাইকেলে যায়, সে 40% দূরত্ব যায় 40 কিমি প্রতি ঘন্টা বেগে, 50% দূরত্ব যায় 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বাকি 10% দূরত্ব যায় 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে, তাহলে গড় গতিবেগ কত, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এখানে শতাংশ দিয়ে আসে, হ্যাঁ শতাংশ দিয়ে থাকলে তোমরা হচ্ছে কি মোট দূরত্ব এখানে দেওয়া নেই যে তিনি কত দূরত্ব গেছিলেন, তাহলে তোমরা হচ্ছে কি মোট দূরত্বটাকে 100 ধরো, যাতে করে সুবিধা হবে, কাটাকাটি যাবে সব কিছু 100 ধরলে, তাহলে মোট দূরত্ব তুমি ধরো হচ্ছে কি টোটাল ডিস্টেন্স আর কি, তো মোট দূরত্ব হচ্ছে কি 100 কিমি, তাহলে তিনি হচ্ছেন কি এই 100 কিমিটা তিনি 3 ভাগে গেছেন, তাই না, 3 ভাগে গেছেন, তাহলে টোটাল দূরত্ব যদি 100 কিমি হয় তাহলে তিনি হচ্ছেন কি প্রথম 40%, তাহলে 100 40% কত 40, তার মানে সে প্রথম 40 কিমি রাস্তা সে গেল কত গতিবেগে 40 কিমি প্রতি ঘন্টা বেগে, মানে এখান থেকে এতটুকু সে গেল কত কিলোমিটার বেগে 40 কিমি পার আওয়ার, এই স্পিডে সে গেল। তারপরে হচ্ছে গিয়ে টোটাল রাস্তার 50%, টোটাল রাস্তার 50 মানে 150% বলতে কত 50 কিমি, তার মানে সে মোটামুটি এত দূর রাস্তা চলে আসলো, ঠিক। এই পথটা সে গেল কত কিলোমিটার বেগে 25 কিলোমিটার বেগে গেছে, তাই না, তো এখানে হচ্ছে কি কত 25 কিমি পার আওয়ার বেগে গেছে, ঠিক। আর কত রাস্তা গেছে 50 কিমি গেছে। আচ্ছা এবার বাকি কত, বাকি 10% পথ, তাহলে 110% বলতে 10, তার মানে এটুখানি হচ্ছে কি কত কিমি 10 কিমি, তাহলে এই পথটা সে গেছে হচ্ছে কি 10 কিলোমিটার পার আওয়ার, মানে 10 কিমি প্রতি ঘন্টা, বলছে গড় গতিবেগ কত, তাহলে গড় গতিবেগ বের করার ফর্মুলা কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়,
তাই না? এগুলো আমরা আগের ক্লাসগুলিতে করছিলাম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 100 বসায় দাও। মোট সময় কত লাগবে? তাহলে প্রথম এইটুখানি যাইতে কার কত সময় লাগবে? 40 কিমি 40 গতিবেগে যাবে, 1 ঘন্টা সময় লাগবে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে 50 কিলোমিটার যাবে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে 50 কিমি 25 কিলোমিটার বেগে গেলে এত সময় লাগবে। তারপরে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার 10 কিলোমিটার বেগে যাবে, তাহলে এত সময় লাগবে। তাহলে কাটাকাটি করলে এখানে 1 ঘন্টা লাগলো, এখানে 2 ঘন্টা লাগলো, আর এখানে আবার 1 ঘন্টা লাগলো, মানে কত? 1 2 আর 1, মানে টোটাল 4 ঘন্টা সময় লাগলো। তাহলে 4 দিয়ে ভাগ করতে লাগবে, 25 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছি একটি কোম্পানিতে 700 জন পুরুষ এবং 300 জন মহিলার দৈনিক গড় বেতন 450 টাকা। যদি একজন পুরুষ একজন মহিলার তুলনায় 50 টাকা বেশি বেতন পেয়ে থাকে, তবে মহিলাদের দৈনিক গড় বেতন কত? দেখো, মহিলাদের দৈনিক গড় বেতন বের করতে বলছে, তুমি এক্স মনে করো। মহিলাদের দৈনিক গড় বেতন মনে করলাম এক্স, মানে মহিলারা হচ্ছে গিয়ে এক্স টাকা করে কামাই করে ডেলি পারজন। এবার কি বলছে? পুরুষ একজন মহিলার তুলনায় 50 টাকা বেশি বেতন পায়, তাহলে পুরুষ কত টাকা পাবে? তাহলে পুরুষ পাবে হচ্ছে কি, ওর থেকে মহিলা যদি এক্স পায় তাহলে পুরুষ পাবে এক্স প্লাস 50, একদম সিম্পল, তাই না? এবার দেখো, কোম্পানিতে কতজন পুরুষ আছে? 700 জন পুরুষ আছে, তাহলে একজন পুরুষ যদি এক্স প্লাস 50 টাকা করে পায়, তাহলে 700 জন পুরুষের মোট কত টাকা পাবে? 700 গুণন এক্স প্লাস 50, এত টাকা পাবে। ঠিক, এবার দেখো মহিলার সংখ্যা আছে 300 জন, আর টোটাল কোম্পানিতে মহিলা আছে 1 জন, তাহলে মোট কতজন, কত মহিলারা কত টাকা পাবে? 50 না 50 না 300 জন মহিলা আছে, তাই না? তাহলে 300 এক্স টাকা পাবে। ঠিক, আর সকলের গড় বেতন বলে দেওয়া আছে 450, আর সকলের তাহলে মোট বেতন কত? দেখো সকলের মোট কত হবে, দেখো মোট কতজন হবে? 700 জন পুরুষ আর 300 জন মহিলা, মানে টোটাল 1000 জন হয়ে গেল না? তাহলে 1000 জনের গড় বেতন যদি 450 টাকা করে হয়, তাহলে মোট বেতন কত? এত, তাহলে 450 হবে, আর এখানে 1 2 3টা শূন্য বসায় দাও। এবার এই দুইটার যোগফল এর সাথে সমান, তাই না? তাহলে তাহলে এটা গুণ করলে কত হয়? এটা তো 300x আছে, এখানে কত হবে? 700x প্লাস 0 5 সাথে 35, তাই না? 35 3টা শূন্য, এত। তাহলে এখানে যোগ করলে ইকুয়েশনটা হবে এরকম যে 300x প্লাস 700x প্লাস 35,000 সমান সমান হচ্ছে গিয়ে তোমার কত হবে? 4 5 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, তাই না? যোগ করলে কত হয়? 1000x সমান সমান এই 35,000টা পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 4,50,000 আর কি। তো 4,50,000 থেকে বিয়োগ হবে 35,000, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? দেখো 50,000 থেকে 35,000 চলে গেলে কত? 15,000, তার মানে 4,15,000 টাকা বাই হচ্ছে কত? 1,000 টাকা ভাগ গুণ আকারে আছে, ভাগাকার হয়ে যাবে, 3টে শূন্য কাটা, এক্স এর মান কত? 415 টাকা। মানে একজন মহিলারা হচ্ছে কি 415 টাকা করে পাচ্ছিল। যদি বলতো পুরুষ, তাহলে পুরুষ কি হতো? 415 প্লাস 50, কারণ পুরুষরা হচ্ছে মহিলার তুলনায় 50 টাকা বেশি পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো প্রথম 51টি জোট সংখ্যার গড় কত? তাহলে প্রথম 51টা জোট সংখ্যা, দেখো প্রথম জোট সংখ্যা 2 থেকে শুরু হবে, তারপরে 4, তারপরে 6, এরকম করে 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 51তম জোট সংখ্যা কী হবে? 9 দুগুণী 2 একে 2, 9 দুগুণী 18, 182, তাই না? এগুলি সব কি আছে? এপিতে আছে। তাহলে এপিতে যখন থাকবে তখন এদের গড় কী হয়? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, তাই না? তার মানে 2 যোগ 182 বাই 2 হচ্ছে কি সঠিক অ্যান্সার। তার মানে 184 বাই 2, কাটাকাটি করলে কত হয়? 9 দুগুণী 18, 2 দুগুণী 4, 92 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, 92। নেক্সট 12টি সংখ্যার গড় বলছে 48, প্রথম 5টার গড় বলছে 42, পরের 4টার গড় বলছে 53। যদি 10তম সংখ্যা 11তম সংখ্যার থেকে 10 কম এবং 12তম সংখ্যার চেয়ে 5 বেশি হয়, তবে 11 এবং 12তম সংখ্যার গড় কত হয়? দেখো তোমরা এই পিছনেরটা তুমি চিন্তা করবে না। দেখো যদি 10তম সংখ্যা 11তম সংখ্যা, এইগুলি লাইন তোমরা চিন্তা করবে না। তোমরা এইটুখানি প্রথমে অঙ্ক তো সলভ করতে পারবে, পার্টে পার্টে অঙ্ক করবে, পার্টে পার্টে, ঠিক আছে? দেখো 12টি সংখ্যার গড় বলছে 48, তাহলে 12টা সংখ্যার মোট কত বের করো? 12টি সংখ্যার মোট 12টি সংখ্যার মোট কত হবে? 12 গুণন 48, তাই না? তাহলে কত হবে? 4 8 বারতে 96, 6 থাকলো 9, 4 বারতে 48 আর 9 57, তাই না? 576। প্রথম 5টার গড় বলছে 45, তাহলে প্রথম 5টার মোট কত? প্রথম 5টি সংখ্যার মোট, প্রথম 5টার গড় বলছে 45, তাহলে মোট কত হবে? 45 গুণ 5, 5 5 25 5, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 225। এবার বলছে পরের 4টি সংখ্যার গড়, তাহলে পরের 4টি সংখ্যার মোট কত?
পরের 4টি সংখ্যার মোট। গড় বলছে 52, তাহলে মোট কত হবে 52 গুণন 4, 4 দুগুণে 8, 4 5 20, 208। তাহলে দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করছি, ঠিক না? তো 12টা সংখ্যা আছে, বা 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা সংখ্যার মধ্যে প্রথম 5টা সংখ্যার মোট পাওয়া গেছি, তাহলে এই প্রথম 5টা সংখ্যার মোট কত 225, তাই না? তারপরে পরের 4টা সংখ্যা, তাহলে পরের 4টা সংখ্যা 1 2 3 4, এবারে 4টা সংখ্যা এদের মোট বলছে হচ্ছে কি 208। তাহলে 5টা 3 4টা 9টা হয়ে গেল, এটা 10তম সংখ্যা, হ্যাঁ, আর এটা হচ্ছে 11তম সংখ্যা, আর এটা কত, এটা 12তম সংখ্যা। আর সকলের মোট বলছে কত 576। তাইলে আমি যদি সকলের মোট থেকে এই যে প্রথম যে 9টা সংখ্যা তাদের মোটটা বিয়োগ করে দিই, তাহলে আমি হচ্ছে কি 10তম 11তম এবং 12তম সংখ্যার মোট পাই যাব, তাই না? তাহলে হচ্ছে কি 10তম সংখ্যা প্লাস 11তম সংখ্যা প্লাস হচ্ছে কি আমার কত 12তম সংখ্যা, এদের মোট কত, এদের মোট হচ্ছে কি 576 থেকে বিয়োগ করতে লাগবে আমার 225 প্লাস 208, তাই না? দুইটা যোগ করে ওই 576 থেকে বিয়োগ করে দিতে লাগবে। তাহলে 576 মাইনাস 8 5 13 3 আয় থাকলো 1 2 1 3 2 2 4, 433। তাহলে হচ্ছে কি 6 থেকে 3 চলে গেলে 3, 7 থেকে 4 চলে গেলে 4, তাই না? আর হচ্ছে কি 4 থেকে 5 চলে 143। তাহলে এদের সবগুলির মোট কত আসলো 143। এইবার তুমি হচ্ছে কি বাকি যে পার্ট আছে সে পার্ট তুমি পড়া শুরু করো। বলছে 10তম সংখ্যাটি 11তম সংখ্যার থেকে 10 কম এবং 12তম সংখ্যার থেকে 5 বেশি। তাহলে এখানে 10 নম্বর সংখ্যা আছে, 11 নম্বর সংখ্যা আছে, আর কত নম্বর সংখ্যা 12 নম্বর সংখ্যা। বলছে দেখো কি বলছে, বলছে যে 10তম সংখ্যাটি 11তম সংখ্যার থেকে 10 কম। তাহলে 11তম সংখ্যা যদি x হয়, তাহলে 10তম সংখ্যা কত হবে 10 কম বলছে, তাহলে -10 হবে, x -10, ঠিক না? আবার কি বলছে যে এবং 12তম সংখ্যার থেকে 5 বেশি। 10তম সংখ্যাটা কি 12তম সংখ্যার থেকে 5 বেশি, বেশি, তার মানে হচ্ছে কি 12তম সংখ্যাটা 10তম সংখ্যার থেকে 5 কম, তার মানে x -10 -5 করলেই হচ্ছে কি আমার 12তম সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে x -10, এখানে x, আর এখানে কত x -15। তো এই তিনটা সংখ্যার মোট বলছে কত 143। তাহলে এই তিনটা সংখ্যার মোট করলে কত হয় তোমার হচ্ছে কি 10তম সংখ্যা কত x -10 প্লাস এই সংখ্যাটা হচ্ছে কি x, আর 12তম সংখ্যা হচ্ছে কি x -15 সমান সমান কত 143। তাহলে x আর x যোগ করলে কত হয় 3x, আর -25, তাই না? -25 সমান সমান কত হয় 143। তাহলে 3x এর মান কত হবে, ওপাশে গিয়ে 25টা যোগ হবে, তাহলে 3 আর 5 8, 14 আর 2 16, তাই না? 3 দিয়ে কাটাকাটি করলে কত হয় 3 5 15, 318, তার মানে x এর মান পাইলাম 56। তাহলে এই সংখ্যাটা কত হবে 41 হবে। বলছে 11তম এবং 12তম সংখ্যার গড় কত। তাহলে মোট এদের মোট কত 5 এর আগে 6, বা না 6 এর আগে কত 7 আর 4 9, 97/2, তাহলে কত 48 দুগুণে 96, তাই না? তাহলে 48.5 এদের হচ্ছে কি গড়। ডি হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি বাস তার নির্দিষ্ট দূরত্বের প্রথম 1/3 অংশ যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তারপরে 1/3 অংশ যায় হচ্ছে কি 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং শেষ হচ্ছে কি 1/3 অংশ যায় 60 কিমি ঘন্টা গতিবেগে। তাহলে বাসটির গড় গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে বলছে। তাহলে দেখো আমরা মোট দূরত্ব জানি না, তুমি মোট দূরত্বকে ধরো হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা। দেখো আমি মনে করলাম যে 30 কিমি যায়, ঠিক না? তাহলে প্রথম দূরত্ব হচ্ছে গিয়ে 10 কিমি, তারপরের দূরত্ব 10 কিমি, তারপরের দূরত্ব কত কিমি 10 কিমি। এবার প্রথমে তার গতিবেগ ছিল 40 কিমি পার আওয়ার, ঠিক না? তারপরে তার গতিবেগ ছিল হচ্ছে গিয়ে 50 কিলোমিটার পার আওয়ার, তারপরে গতিবেগ ছিল তার হচ্ছে গিয়ে 60 কিলোমিটার পার আওয়ার। এবার গড় গতিবেগ বের করতে বলছে। তো গড় গতিবেগ বের করার ফর্মুলা কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব সে গেল কত 10 10 10, 30 কিলোমিটার মোট দূরত্ব গেল। এবার প্রথম দূরত্ব মানে 10/40 এত সময় লাগবে, তারপরের দূরত্ব যেতে 10/50 এত সময় লাগবে, তারপরে দূরত্ব যাইতে 10/60 এত সময় লাগবে। 0 0 0 0 0 0 কাটা, তাই না? তাহলে 30, আর নিচে হবে লসাগু, তাই না? তো 6 5 আর 4 এর লসাগু কত হয় 4 আর 5 এর লসাগু 20, 20 আর 6 এর মধ্যে কোনো কমন নেই, তার মানে 120। 120 হচ্ছে কি এটা লসাগু, ঠিক? তো 4 25 100, তাই না? 4 30 120 হয়, তাহলে 30 প্লাস 5 24 120, তাহলে 24 প্লাস হচ্ছে কি 20 এত। এবার উল্টে যাবে, তো 30 উপরে চলে আসবে কত 120, আর নিচে চলে আসবে কত
30 আর 2 20, 50, 50 আর 24 যোগ করলে কত হচ্ছে 74, 74। কাটাকাটি করা যায়, তো এটাকে 2 দিয়ে কাটলে 60, এখানে কত 37, তার মানে 30 আর 60 গুণ করলে কত হচ্ছে 1800, 1800 বাই 37 করলে কত হয় অ্যান্সার। এবার দেখো 2 স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে বলছে, আমার দরকারই নেই, কারণ অপশনগুলো যেহেতু আলাদা আলাদা আছে, তো প্রথম 2টা বের করলেই অ্যান্সার বের হয়ে যাবে। তো 1800কে ভাগ করো, দেখো 5 দিয়ে করলে তো বেশি হয়ে যাবে, তার মানে 5 দিয়ে যেসব অপশন আছে সেগুলি হওয়ার কোনো চান্স নাই, কারণ 5 30এই হচ্ছে কি 180 হয়, তাহলে 37 দিয়ে গুণ করলে তো বেশি হবেই, তো 4 বার যাবে, তো 4 বার দাও, তো 4 বারে হচ্ছে গিয়ে তোমার 4 সাথে 28, 28 থাকলো 2, 3 4 12 আর 2 14, তাহলে 2 হবে এখানে 1, 3 32, 0 320 আসলো। এবার কতবার যাবে দেখো, 3 8 24, তো 8 বার যাওয়ার চান্স আছে, 8 বার যাই, 8 বার, 7 8 56, 6 থাকলো 5, 3 8 24 আর 5 29, তাই না? তো 296 নামলো কত 4, 2 24 নামলো, ঠিক না? তো 48 দিয়ে অপশন, 46 দিয়ে হবে না, 48 দিয়ে, তার মানে বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ক্লাসে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জনের গড় বলছে এত এবং অবশিষ্ট শিক্ষার্থীর গড় বলছে 72, তাহলে সকল শিক্ষার্থীদের গড় কত? দেখো 30 জন টোটাল শিক্ষার্থী আছে, তো 30 জনের মধ্যে বলছে 12 জনের গড় বলছে 62, তাহলে 12 জনের মোট কত, 12 গুণন 62, তাহলে বাকি কতজন থাকবে? 30 জনের মধ্যে 12 জন হয়ে গেল, তাহলে 18 জন পড়ে থাকলো, তো 18 জনের গড় বলছে 72, তো 18 জনের মোট কত, 72 গুণন 18 গুণন 72 এত। বলছে সকলের গড় বের করতে, তাহলে সকলের গড় কি করে বের করব? টোটাল কত, টোটাল হচ্ছে গিয়ে 12 গুণন 72 করলে কত হয়, 12 দুগুণে 24, 4 হাত 2, 6 বারোতে 72 আর 2 74, 744, 18 দুগুণে 36, 6 হাত 3, 18 সাথে 126, 126 আর 3 হচ্ছে গিয়ে 129, তাই না? তাহলে 1296 আর 744 যোগ করলে কত হয়? তো 1296 প্লাস 744, এটা কতজনের? এটা 30 জন ছাত্রের মোট, 30 জন ছাত্রের গড় কত? ঠিক, তাহলে 6 আর 4 10 শূন্য হয় থাকলো 1, 9 আর 4 13 আর 1 কত হয় 14, হয় থাকলো 1, 12 আর 7 19, 19 আর 1 হচ্ছে গিয়ে 20, বাই কত 30, 0 0 কাটা, 3 6 18, 3 8 24, 68, 68 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে এ দলের 30 জন লোকের গড় ওজন বি দলের 25 জন লোকের চেয়ে 3 কেজি বেশি, আবার বি দলের 25 জন লোকের ওজন সি দলের 20 জন লোকের চেয়ে 2.5 কেজি বেশি। যদি এ দলের 30 জন লোকের মোট ওজন হয় 1725 কেজি, তাহলে এ দল ও সি দলের লোকের গড় ওজন কত হবে? ঠিক আছে, এসএসসি সিএইচএসএল এ আসছে, এসএসসি সিএইচএসএল ডিও অ্যান্ড এলডিসি 2021 লেটেস্ট কোশ্চেন। দেখো বুঝে বুঝে করি। দেখো 3টা দল আছে, যা বোঝা যাচ্ছে, এ দল আছে, বি দল আছে আর সি দল আছে। এ দলে 30 জন লোকের গড় ওজন বি দলের 25 জন লোকের চেয়ে 3 কেজি বেশি। আচ্ছা, এখানে গড় ওজন মিসিং, তাই না? তাহলে 3টা দল মনে করো, এ দল আছে, বি দল আছে আর সি দল আছে। ঠিক, বলছে এ দলের 30 জন লোকের গড় ওজন বি দলের 25 জন লোকের চেয়ে 3 কেজি বেশি, আবার বি দলের 25 জন লোকের গড় ওজন সি দলের 20 জন লোকের চেয়ে 2.5 কেজি বেশি। ঠিক, দেখো লাস্ট থেকে আসতে হয়, লাস্ট থেকে আসতে হয়। তো আমি যদি সি দলের গড়ের ওজন, সি দলের যে গড় ওজন সেটাকে যদি আমি এক্স মনে করি, এক্স, তাহলে বি দলের গড় ওজন কত হবে? দেখো কি বলছে, বি দলের 25 জন লোকের ওজন সি দলের 20 জন লোকের চেয়ে 2.5 কেজি বেশি, তার মানে বি দলের গড় ওজন বেশি, তাহলে সি দলের যদি এক্স কেজি হয় তাহলে বি দলের কত হবে? 2.5 কেজি বেশি, তার মানে এক্স প্লাস 2.5 এটা। এবার কি বলছে, আবার প্রথম লাইন কি বলছে, এ দলের গড় ওজন বি দলের লোকের চেয়ে 3 কেজি বেশি, তাহলে বি এর চেয়েও 3 কেজি বেশি, তার মানে এক্স প্লাস 2.5 প্লাস 3, এটা হচ্ছে এ দলের গড় ওজন। তাহলে সি দলের গড় ওজন আসলো এক্স, বি দলের আসলো এক্স প্লাস 2.5, আর এ দলের গড় ওজন আসবে কত? 5.5, তাই না? তাহলে এক্স প্লাস 5.5 হলো। এবার কি বলছে, যদি এ দলের 30 জন লোকের মোট ওজন হয় 1725 কেজি,
তাহলে বলছে দেখো এ দলের 30 জন লোকের মোট ওজন 1725 কেজি। ঠিক আছে, এবার এ দলে কতজন লোক আছে? 30 জন লোক আছে। তাহলে এ দলে মোট কত, এ দলের মোট ওজন কত হবে? 30 গুণন এক্স প্লাস 5.5 এত, এটাই সমান সমান কার সাথে হবে? এ দলের মোট ওজন বলছে 1725, এর সাথে সমান হবে, তাই না? তাহলে কত হয়? 30x প্লাস 30 গুণন 5.5, তো 1 শূন্য তো চলেই গেল, 3 5 15 5 হাতে থাকলো 1, 165 সমান সমান কত হবে? 1725। তাহলে এবারে 165টা পাশে কি বিয়োগ হয়ে চলে যাবে, তাই 30x সমান সমান 1725 মাইনাস 165। তাহলে 5 আছে 5 মিলবে 0, 6 6 12 হয়, একটা হয়ে যাবে 2, তাহলে 17 থেকে 2 চলে গেলে 15, ঠিক না? এটা আসবে কত? 30x এর মান। তাহলে x এর মান হবে ভাগ 30, কাটাকাটি করলে কত হয়? 3 5 15, 5 দুগুণি, সরি 3 5 15, 3 দুগুণি 6, 52। আচ্ছা, এটা কার মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান হচ্ছে কি সি এর, তাই না? তো সি দলের গড় বয়স হচ্ছে কি 52। এবার সি দলে কতজন লোক ছিল? দেখো ওপরে বলে দেওয়া আছে সি দলের 20 জন লোকের সদস্য, তাই না? তাহলে সি দলে মোট কতজন আছে? 20 জন আছে, ঠিক না? এ দলে ছিল 30 জন, বি দলে ছিল 25 জন। তাহলে সি দলের মোট ওজন কত? মোট ওজন, কারণ আমার মোট ওজন চাই, কারণ উত্তর কি বের করতে বলছে? এ আর সি দলের মোট গড় ওজন কত বের করতে বলছে। তাহলে গড় ওজন বের করার জন্য আমার মোট ওজন প্রয়োজন। তাহলে মোট ওজন কত হবে সি দলের? 20 গুণন 52, তাই না? তাহলে শূন্য তো থাকবেই, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 1040। কত হলো? 1040। তাহলে এ আর সি দলের গড় ওজন কত হবে? এ আর সি দলের মোট ওজন কত? এ দলের তো মোট ওজন দেওয়াই আছে, প্রশ্নই দেওয়া আছে 1725 প্লাস 1040। আচ্ছা, এ দলের লোক কতজন আছে? এ দলে গড় কি করে হবে? ভাগ করতে লাগবে, তাই না? এ দলের লোক কতজন আছে? এ দলে আছে দেখো 30 জন, আর সি দলে আছে কত? 20 জন। তাহলে 30 আর 20, 50 জন লোকের গড় ওজন কত? তাহলে 5 হবে, 6 আর 4 আর 2 6, 10 আর 17, তাই না? তাহলে 27 এত। তো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে 5 10 50, তো 5 5 25, 26 হয়, 5 5 25, 3 5 15, তো 55.3 হবে, কারণ 10 দিয়ে ভাগ করলে 1 ঘর পরে দশমিক হয়, তাই না? তো 55.3 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক আরোহী মোটর সাইকেলে করে 60 কিমি দূরত্ব যায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং অবশিষ্ট 90 কিমি দূরত্ব যায় 35 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে তার যাত্রাপথে গড় গতিবেগ কত? দেখো এখানে দূরত্ব দেওয়াই আছে, যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে অঙ্কগুলি করা একদম সহজ। এখানে টোটাল ডিস্টেন্স দেওয়াই আছে। তাহলে দেখো এখানে বলছে প্রথম 60 কিমি দূরত্ব, তার মানে এইটুকুনি 60 কিমি মনে করো। তাহলে এই দূরত্বটা সে কত কিলোমিটার গেছে? 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আবার তারপরে সে হচ্ছে অবশিষ্ট 90 কিমি, তার মানে বাকিটা কত কিমি? 90 কিমি। এই দূরত্ব গেছে সে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে টোটাল গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ বের করার জন্য আমার ফর্মুলা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো 90 আর 60, তার মানে সে 150 কিলোমিটার দূরত্ব গেছে, সময় কত লাগছে? মোট সময়, তাহলে 60/40, প্রথমে এত সময় লাগবে, তারপরে সময় লাগবে কত? 90/45, তাই না? এখানে তো 2 ঘন্টা সময় লাগলো, এখানে কত? এখানে হচ্ছে কি আমার 3/2, মানে 1.5 ঘন্টা সময় লাগছে, তাহলে টোটাল 3.5 ঘন্টা সময় লাগছে। 150/3.5, দশমিক কাটলে উপরে 10 চলে আসবে, তাই না? 5 দুগুণি 10, 5 7 35, তার মানে 300/7, তো 300, 3 7 21, 4 7 কত হয়? 28, তাহলে 20, তাই না? 7 দুগুণি 14, 6, 42 পূর্ণ 6/7, 42 পূর্ণ 6/7 দিতে আসে। তো সেটাই হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে মিথিলার বাসে 50 কিমি যেতে সময় লাগে 90 মিনিট, বাস থেকে নেমে 15 মিনিট সে বিশ্রাম নেয়, অবশিষ্ট 30 মিনিট ট্যাক্সিতে 35 মিনিট সময় নেয়, তাহলে তার যাত্রাপথে গড় গতিবেগ প্রতি ঘন্টায়। দেখো গড় গতিবেগের ফর্মুলা কি? গড় গতিবেগ হচ্ছে কি, কী করে বের করি আমরা? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? মোট অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে? মোট সময়। তাই এবারে দেখো এখানে কি বলছে? মিথিলার বাসে 50 কিমি যেতে সময় লাগে 90 মিনিট, তাহলে সে গেছে কত কিলোমিটার? 50 কিলোমিটার বাসে গেছে, সময় লাগছে কত? লাগছে সময় 90 মিনিট সময় লাগছে। 90 মিনিট মানে কত? 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা।
মানে 1.5 আওয়ার সময় লাগলো। আচ্ছা, বাস থেকে নেমে 15 মিনিট সে বিশ্রাম নেয়। এবার দেখো বিশ্রামের নেওয়ার সময়টাও তো সে কোনো দূরত্বই কিন্তু গেল না, তার মানে স্যার দূরত্ব কোনো যোগ হলো না, কিন্তু সময় কিন্তু ঠিকই প্লাস হবে, ঠিক না? তার মানে তার হচ্ছে এখানে কত সময় লাগলো, এক্সট্রা 15 মিনিট। তো 15 মিনিট মানে কত ঘন্টা, 1/4 ঘন্টা, এত ঘন্টা, সব ঘন্টায় লিখতেছি, কারণ এখানে কি বের করতে বলছে, গতিবেগ প্রতি ঘন্টায় বের করতে বলছে। আচ্ছা, তারপরে কি বলছে, অবশিষ্ট 30 কিমি। তারপর আবার সে 30 কিলোমিটার দূরত্ব গেল, এখানে তার সময় লাগলো কত, 35 মিনিট। 35 মিনিট বলতে কত, 35/60। তো 35/60 মানে হচ্ছে গিয়ে 5 7 35, 5 12 60, 7/12 ঘন্টা। এত ঘন্টা তার টোটাল সময় লাগলো। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব সে গেল কত, 50 কিলোমিটার। তারপরে রেস্ট নিল 15 মিনিট, তারপরে আবার সে 30 কিলোমিটার গেল, তার মানে টোটাল সে 80 কিলোমিটার গেল। আর সময় লাগলো কত, দেখো 1.5 ঘন্টা বাসে যেতে সময় লাগলো, 15 মিনিট রেস্ট নিল, মানে হচ্ছে গিয়ে তোমার 1.5 ঘন্টা আর 35, মানে 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেলো, এখানে সময় চলে গেল। তারপরে আবার এখানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা 45 আর এখানে 15 করলে 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা 20 মিনিট তার টোটাল টাইম লাগলো। ঠিক, দেখো এবার এখানে এটাকে সলভ করো। তো 50 আর 30 যোগ করলে কত হয়, 80। তো 50 আর 30 যোগ করলে কত হয়, 80। এবার 15কে এখানে তুমি সলভ করে এখানে নিচে 10 করো, তাহলে 3/2 আসবে। তাহলে এখানে কত আসে, 3/2 প্লাস 1/4 প্লাস হচ্ছে গিয়ে 7/12। তাহলে এই পাশে করি, তাই না, এটাকে মুছে দিই। 80 থাকবে, নিচে হচ্ছে গিয়ে কত হবে লসাগু, 12 হবে লসাগু। তাহলে 6 দুগুণে 12 হয়, 3 6 18 প্লাস 3 4 12 হয়, 12কে 12 মানে 7। তাহলে 12টা চলে যাবে উপরে, 80 গুণন 12 আর নিচে থাকবে পরে 18 আর 3 21 আর 4 কত হয়, 28। 3 4 12, 4 7 28, তাই না? তাহলে 3 80-তে কত হয়, 240। তাহলে 240কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে 240। 3 7 21 নামলো কত, 30, 4 7 28, 2 34.2/7 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে তার গতিবেগ হচ্ছে কি 34.2/7। ঠিক, নেক্সট। আচ্ছা, 90টা কোশ্চেন শেষ, মানে 90টা কোশ্চেন শেষ না, 60 থেকে 90 পর্যন্ত নাম্বার কোশ্চেন হয়ে গেছে। তো আজকের ক্লাসে হচ্ছে গিয়ে 90টা প্রশ্নই থাকলো। আর হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে টোটাল দেখতে লাগবে একটুখানি, 134টা কোশ্চেন আছে, ঠিক আছে? তার মানে 90টা কোশ্চেন হয়ে গেল, তার মানে আর 44 কোশ্চেন আছে। সুতরাং নেক্সট 2টা ভিডিওতে হচ্ছে কি 22টা করে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? তো আপাতত আজকের জন্য এটুখানিই থাক। চ্যাপ্টারগুলি কিন্তু মানে শেষ হচ্ছে ঠিকই, কিন্তু এগুলি কিন্তু তোমরা রিভিশনের মধ্যে রাখবে, নাহলে কিন্তু ভুলে যাবে। যারা একবারে প্রথম করতেছে, হ্যাঁ, তারা কিন্তু তাদের কিন্তু রিভিশন মাস্ট। আর যারা অ্যাডভান্স তারা কি, তারা 2x স্পিডে ভিডিও দেখবে, ঠিক আছে? তো আজকের জন্য এটাই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।